আপনি শুনছেন ফ্যাবুলাস টেলস, গল্প আমার, গল্প তোমার। ক্রমেই পেছন থেকে সেই আবদ্ধকের গম্ভীর গলা ভেসে আসে। ভয় পাবেন না বাবু, কিচ্ছু হবে না। এ গলা রিজুর অতি পরিচিত। ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content leading to piracy is a crime. অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না। নমস্কার, আমি গোরা। আমাদের চ্যানেল ফ্যাবিউলাস টেলসে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য লেখক সৌরভ সেনগুপ্তের অতিলৌকিকতা ও তন্ত্র সাধনা সমন্বয়ে লেখা গল্প কালতন্ত্র আমরা পরিবেশন করছি। সৌরভ সেনগুপ্ত জন্মেছিলেন 10 আগস্ট 1999 খ্রিস্টাব্দে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার অগাধ ভালোবাসার জন্যই পিংলা থানা মহাবিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর লাভ করেন। লেখালেখি শুরু করেন 2017 সাল থেকে। তার লেখা প্রথম গল্প একতরফা ভালোবাসা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে প্রচারিত হয়েছে। এছাড়াও অব্যক্ত, স্নেহের সুর ও তার লেখা গোয়েন্দা চরিত্র মিস্টার ব্যানার্জির গল্প অবলম্বনে অন্ধকারের শেষ অধ্যায় আমাদের চ্যানেলে বর্তমান। এই গল্পে আপনারা খুঁজে পাবেন মানুষের 3টি অনুভূতির বহিঃপ্রকাশ: স্বার্থপরতা, বন্ধুত্ব এবং ভালোবাসা। আর তার সাথে তো অবশ্যই থাকছে হাড় হিম করা তান্ত্রিক ও দৈবিক ক্রিয়াকলাপ, যা একদিকে গল্পটাকে রোমাঞ্চকর করে তুলবে, অন্যদিকে আপনাকে বাঁধবে এক মায়ার বাঁধনে। গল্পের প্রধান চরিত্রে রিজু ও হরিদা। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করছি নতুন বছরে আমাদের বিশেষ নিবেদন কালতন্ত্র। মাস সুইসাইড কি রে, জানিস কিছু এ ব্যাপারে? কলকাতার ব্যস্ত রাত্রিরে নিজের বাড়ির ম্রিয়মান ব্যালকনির আলোয় অন্তরঙ্গ বন্ধুর মুখে হঠাৎ কথা শোনা মাত্রই চমকে ওঠে রিজু। মানে জানি কিছুটা, কিন্তু কেন বলতো? হঠাৎ এই কথা তুই জানতে চাইছিস কেন? আহা বল না, তারপর বলছি সব। ম্যাস সুইসাইড মানে হলো যখন একাধিক মানুষ একসাথে আত্মঘাতী হয়। এবার বল, কেন এ প্রশ্ন করলি হঠাৎ? মানে ছোটবেলায় দাদুর মুখে গল্প শুনেছি জানিস, আমাদের পাশের গ্রামে বেশ কয়েকশো বছর আগে নাকি অনেকে একসঙ্গে আত্মঘাতী হয়েছিল। রিজুর মুখটা কেমন টান টান হয়ে উঠল হঠাৎ। অত্যন্ত রোমাঞ্চের সুরে সে বলল, কি বলছিস? সত্যি? কিন্তু কি কারণে কিছু শুনেছিস? না রে, তবে তারপর থেকে সবার মুখে শোনা যায় ওই গ্রামে নাকি অলৌকিক সব ঘটনা ঘটে। অলৌকিক মানে কি? ভৌতিক কিছু বলতে চাইছিস? না, ভৌতিক ঠিক বলা চলে না, তবে যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না। যেমন? কিছু কিছু শোনা যায় যদিও, তবে সেটা আমি একদম সঠিকভাবে জানি না রে। তাহলে কি করে বুঝলি অলৌকিক? আর তাছাড়াও বিশ্বাসী বা করছিস কেন? অত শত আমি বুঝি না ভাই। তুই আমার সেই স্কুল জীবনের বন্ধু। স্কুলে থাকাকালীন কতবার তোকে বলেছি আমাদের গ্রামের বাড়ি যেতে, যাসনি। হঠাৎই তো বাবার শরীরের অবনতিতে পড়া ছাড়তে হলো, আর তুই থেকে গেলে এই কলকাতায়। তখন কি করে জানবো বল তুই পরে যে ভূত প্রেত নিয়ে রিসার্চ করবি? রিজু হা 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 করে হেসে উঠল। আরে গাধা, ওটাকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলে। সে যাই হোক, এখন যখন তোর সাথে এতদিন পর ফেসবুক মারফত আবার আলাপ হলো, সাক্ষাতের লোভটা আর ছাড়তে পারলাম না। আর তোর প্রফেশনের দরুনই মনে হলো তোকে এই ঘটনাটা বলি। তা বেশ করেছিস। এতদিনের বন্ধুত্ব তা দেখা না করে হয় ভাই? তবে তোর অতীতের অনুরোধটা এবার আমি রাখবো। রুনু উচ্ছ্বসিত ভাবে বলে উঠল, তুই সত্যি যাবি? হ্যাঁ রে শালা, যাব। তবে তার আগে বল, তোর বাড়ির খবর কি? মুখটা ঝিমিয়ে পড়ল রুনুর।
অত্যন্ত শিথিলতার সাথে সে বলল, একাকী জীবনের কি আর আলাদা করে খবর বর্ণনা করব বলতো? একাকী জীবন মানে? কাকু কাকিমা? নেই। ওহো, সরি রে, আসলে আমি জানতাম না। আরে ঠিক আছে, ছাড় ওসব। আজ রাতটুকু তোর কাছে থেকে আমি কাল বাড়ি রওনা হব। তুই কবে যাবি বল? 3 দিন পর। আচ্ছা, কোনো সমস্যা নেই ভাই, তোর যেদিন ইচ্ছে সেদিনই আয়। তবে একটা কথা আমি এখন থেকেই বলে রাখতে চাই, মোটেও বেশি দুঃসাহস দেখাতে যাস না। যে কথাগুলো আমি তোকে বললাম বা এরপর বলবো, সেগুলো শুধু নিছকই গল্প ভেবে নিস না, তাহলে তাহা ভুল করবি। ওই বাড়িটার উপর দিয়ে এখনো কোনো কাকপক্ষে কেউ উঠতে দেখা যায় না। গ্রামের কেউ দিনের বেলাতেও উপাস মারায় না, আর রাতে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, যার কোনো উপযুক্ত ব্যাখ্যা বর্তমানের বিজ্ঞান দিতে পারবে বলে আমার মনে হয় না। যেমন? গত বছরেরই কথা, দিনটা ছিল শুক্লপক্ষের অষ্টমী তিথি। এক পাগল ওই বাড়িটায় ঢুকে পড়ে হয়তো কোনোভাবে। তারপর আর ওই পাগলের পরবর্তী 3 দিন কোনো হদিশ পাওয়া যায়নি। ঠিক 4 দিনের দিন তার নিথর দেহটা খুঁজে পাওয়া যায় ওই হানা বাড়িটার ঠিক বাইরে। গলা খাঁকিয়ে বলল রিজু, বুঝলাম। তা এটা থেকে কি প্রমাণ হয়? আর ওই বাড়িটাই কি? কথা শেষ হলো না রিজুর, সাথে সাথে রুনু উত্তর দিল, ওটাই সেই জায়গা যেখান থেকে বেশিরভাগ সবাই আত্মঘাতী হয়েছিল। আর পাগলটার কথা বললে, তোর কথা কিছু মেনেও নি। তুই আমাকে বলতো রিজু, পাগলটাকে মেরে কে কি আহামরি এমন পেত? তাও ঠিক, তোর কথাও ফেলে দেওয়ার নয়। তবে এসবের উত্তর তো তোর পাশের গ্রামে যেই পাওয়া যাবে। তার আগে আরেকটা কথা বল, ওই বাড়িটাই কেন? এত জায়গা থাকতে ওই বাড়িটাতে কি এমন ছিল? ওই বাড়িটার ব্যাপারে কিছু জানিস? আমি যতদূর শুনেছি, ওই বাড়িটা ওখানে পরে তৈরি করা হয়েছে। যখন এই আত্মঘাতীর ঘটনা ঘটেছিল, তখন ওখানে একটা মন্দির ছিল। এক ইংরেজ কারোর কথা তোয়াক্কা না করে সরকারের কাছে ওই জায়গা কিনে নেয়। পরে মন্দির ভেঙে ওখানে বাড়িটা বানায়। তারপর কি হয়েছিল? ওই ইংরেজের দেহ ঠিক ওই পাগলের মতো একই অবস্থায় খুঁজে পাওয়া যায় বাড়ির বাইরে। কি বলিস? সত্যি? যা বললাম সব সত্যি। তারপর থেকে ওই বাড়ি পরিত্যক্ত। ওই বাড়িতে যারাই প্রবেশ করেছে তারাই মারা গেছে কোনো না কোনো ভাবে। ওই জায়গাটাতে কিছু একটা আছে, বিশ্বাস কর। আমি জানি তুই মানতে চাইবি না, কিন্তু ঘটে যাওয়া ঘটনাগুলোকে অস্বীকার করে কি করে বলতো? তারপর বেশ কিছুক্ষণ সব চুপ। মৌনত ভাঙল রিজুর কণ্ঠস্বরে। আচ্ছা, ওখানে কি মন্দির ছিল? কিছু জানিস? না রে, তবে সবাই বলে কোনো এক অদ্ভুত শক্তিতে হতভাগ্যরা সেদিন নিজেদের জীবন নৈবেদ্য হিসেবে উৎসর্গ করেছিল তাদের আরাধ্য দেবীর কাছে। অনেকে বলে রাত্রিরে ওই বাড়িটার চারপাশের বাতাসটা ভারী হয়ে থাকে নানান অপরিচিত গন্ধে। চোখের পাতাগুলো কুঞ্চিত হয়ে এলো রিজুর। কিছুতেই সে বুঝে উঠতে পারছে না ব্যাপারগুলো। গন্ধ, নৈবেদ্য, কি বলছে এসব রুনু? অত্যন্ত স্থিরতার সাথে সে বলল, আরাধ্যা দেবী কোন দেবী? রুনু নেতিবাচক ভঙ্গিতে ঘাড় নাড়িয়ে জানালো যে সে জানে না। সাথে সাথে রিজু আবার একটা প্রশ্ন করল, কিছু শুনিসনি ওই দেবী সম্বন্ধে? কেমন দেখতে, পূজা পদ্ধতি বা ওই জাতীয় কিছু? রুনু আবারও নেতিবাচক ভাবে ঘাড় নাড়ল। আচ্ছা, ঠিক কিভাবে সবাই আত্মঘাতী হয়েছিল জানিস কি? সেই রাত্রিরে
এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিল তারা। এর বেশি সেরকম কিছু শুনিনি রে। বলে কিছুটা দম নিল রুনু, তারপর আবার বলতে শুরু করলো। বলি শোন, এগুলো মাথা থেকে সরিয়ে আগে আমার বাড়ি চল, তারপর এসব নিয়ে কথা হবে তখন। আরে তোর ব্যাপারে বল একটু কিছু। ফেসবুকে তো নাম মাত্র জেনেছি, নিজ মুখে শুনি তোর কি ব্যাপার স্যাপার। রুনুর কথায় নিজেকে ওই সব ভাবনা থেকে বেশ কিছুটা সরিয়ে এনে স্বাভাবিক হয়ে রিজু বলতে শুরু করলো। আমার আর কি, এই চলে যাচ্ছে রে। আপাতত রিসার্চ নিয়েই মজে আছি, অন্য কিছুতে মাথা ঘামাচ্ছি না। মা বাবা বাড়িতে, এই বাড়িটাতে ভাড়ায় থাকি। একা পড়াশোনা রিসার্চ যাতে একটু মনোনিবেশ করতে পারি তাই আর কি। ও হ্যাঁ, বিভিন্ন বিষ নিয়েও একটা রিসার্চ করছি বুঝলি। সে যাই হোক, আমাকেও দেখ না কত গাধা আমি। এত সব কথাবার্তার মাঝে তোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। তা তুই কি করছিস এখন? এ কথা শুনে হালকা মাথা নিচু হয়ে গেল রুনুর। রিজু মনে মনে ভাবল হয়তো কোনো ভুল প্রশ্ন করে ফেলেছে সে। ব্যাপারটাকে কিছুটা সাবলীল করে তোলার উদ্দেশ্যে রিজু আবার বলল, আচ্ছা ছাড়, বাদ দে। বাবার কাজটাই করি। রিজুর বলা কথা শেষ না হতে হতেই রুনু মৃদুস্বরে উত্তর দিল। রিজুর রুনুর বলা স্কুল জীবনের কথাটা মনে পড়ে গেল হঠাৎ। পুজো করছিস, আই মিন পুরোহিত, তাই তো? রুনু মাথা নাড়ল। বামনের ছেলে পুজো করছিস, এটা এত লজ্জা পাওয়ার কি আছে রে? মানলাম ইনকামটা একটু কম, তবুও তোর তো আর বিশাল বড় পরিবার নয় যে হিমশিম খাচ্ছিস সংসার চালাতে। তুই তো একা। একা কথাটা সঠিকভাবে উচ্চারিত হলো না রিজুর মুখ দিয়ে। হঠাৎই কিছু একটা স্মৃতিতে আঘাত হানা মাত্রই কথাটা যেন আটকে গেল তার। আচ্ছা রুনু, তুই যে সেই ছেলেবেলায় বলেছিলি তোর দাদা আছে, তার কথা তো কই বললি না একবারও। হঠাৎই একটা মুচকি হাসির আওয়াজ কানে এলো রিজুর। সে রুনুর দিকে তাকিয়ে দেখল ব্যালকনির ওই লাল নীল রঙিন আলোয় তার মুখটা যেন কেমন একটা বেমানান লাগছে। তোতলানো গলায় রিজু বলল, কিরে রুনু, হাসিস কেন অমন করে? রুনু উত্তর দিল, কে দাদা? কোন দাদা? যে দাদা বাবা মা দায়িত্ব নিতে না পেরে কাপুরুষের মতো ভিটে ছেড়ে পালিয়ে যায়, সেই দাদা? আমি জানি না সে কোথায়, আর খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করিনি। দাদাকে কেন্দ্র করে যে একটা সুপ্ত রাগ রুনুর অতল গভীরে ডানা বেঁধে আছে তা বুঝতে বাকি থাকে না রিজুর। আচ্ছা ছাড় এসব আলোচনা। তাই ভালো, বাদ দে এসব। রুনুর মস্তিষ্কটাকে কিছুটা অন্যদিকে চালনা করার তাগিদেই রিজু আবার প্রশ্ন করল, কিচ্ছু মনে করিস না রুনু, ওই বিষয়টা নিয়েই আবার বলতে বাধ্য হচ্ছি। আসলে একটা কৌতূহল কাজ করছে এসব শুনে। তা তোর পাশের গ্রামটা সম্বন্ধে আমায় একটু বলবি? রুনু একটা ম্রিয়মান মৃদু হাসি দিয়ে বলতে শুরু করল, ও হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা তো তোকে জানানোই হয়নি। যখন এই ঘটনা ঘটেছিল তখন কিন্তু ওই গ্রামে সব সাধনা ও তন্ত্র সাধনা সহ আরো নানান তান্ত্রিক ক্রিয়াকলাপের চল ছিল। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয়, সেদিন কিন্তু সাধারণ কোনো মানুষ আত্মঘাতী হয়নি। হয়েছে বলতে শুধু দেবীকে যে সমস্ত তন্ত্রবাদীরা নিজের আরাধ্যা হিসেবে পূজা করত, এখনো সেই অভিশাপ থেকে মুক্ত হয়নি কেউই। দেবী যতদিন না সন্তুষ্ট হচ্ছেন, এ থামবে না। কিন্তু কি অভিশাপ? আর তাছাড়াও সে অভিশাপ যে এখনো যে আছে তা তুই বুঝলি কি করে? মারা যাওয়া ওই পাগল ওই গ্রামেরই এক তান্ত্রিক পরিবারের সন্তান। বুকটা ছ্যাঁত করে উঠল রিজুর। তন্ত্রের অবিচার ক্ষমতা সম্বন্ধে কোনো ধারণা আছে তো? না। এই জন্যই তো বলছি, বেশি কৌতূহলী হয়ে কিছু ভুল করে বসিস না। এসব আমাদের ধারণার বাইরে। চল এখন শুয়ে পড়ি, এসব নিয়ে পরে ভাববি।
কথা মতো আর দেরি করলো না কেউই। 2 BHK ফ্ল্যাটটার 2টো রুমে 2 জন ঘুমোতে গেল, কিন্তু ঘুম এলো না রিজুর। রুনুর বলা কথাগুলোর অলৌকিকতা যেন দিকভ্রান্তের মতো ছুটে চলেছে তার মস্তিষ্কের এ প্রান্ত থেকে ও প্রান্তে, যা কেড়ে নিয়েছে তার 2টো চোখের নিত্যদিনের সময়কালীন মিলনকে। সবকিছু ভেবে শরীরটা যেন একটা মৃদু ভয় যেন শিরশিরিয়ে উঠল রিজোর। অপলক দৃষ্টিতে সিলিং এর দিকে দেখতে দেখতে তার মনে হতে লাগলো এখনই বোধহয় একজোড়া লাল চোখ দপ করে জ্বলে উঠবে সেখানে। শরীরটা শিথিল হয়ে এলো কিছুটা। তারপরে কিছুক্ষণ সব চুপ, একটা নিবিড় নিস্তব্ধতা সম্পূর্ণ ঘরটাতে বিদ্যমান। বিন্দু মাত্র শব্দ নেই কোথাও। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। আবার সব নিস্তব্ধ। বেশ কিছুক্ষণ এভাবেই কাটল। তারপরেই হঠাৎই একটা শব্দে জোর করে বন্ধ করে রাখা চোখ দুটো খুলে গেল তার। আওয়াজটা আসছে পাশের রুম থেকে। শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ। ওং হ্রিং সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহ্বাং কিলয়ং বুদ্ধিং বিনাশতে। ওং হ্রিং ওং স্বাহা। ওং হ্রিং সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহ্বাং কিলয় বুদ্ধিং বিনাশতে। ওং হ্রিং ওং স্বাহা। ওং হ্রিং সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহ্বাং কিলয় বুদ্ধিং বিনাশতে। ওং হ্রিং ওং স্বাহা। ওং হ্রিং সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহ্বাং কিলয়ং বুদ্ধিং বিনাশতে। ওং হ্রিং ওং স্বাহা। রুনুর রুমটাতে কেউ খোনা গলায় মন্ত্রোচ্চারণ করে চলেছে ক্রমাগত। সেই গলার মধ্যে এমন কিছু ছিল যা দরুন রিজোর দাঁত কপাটি লেগে যাওয়ার উপক্রম। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মিহি সর্পের মতো বয়ে উঠতে থাকা ভয়টাকে নিমেষের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে উঠে দাঁড়ালো সে। এদিকে সেই মন্ত্রোচ্চারণ তখনও হয়েই চলেছে। অতি সন্তর্পণে গুটি গুটি পায়ে সে এগিয়ে গেল দরজার দিকে। এগিয়ে যেতে যেতে হঠাৎ থমকে গেল সে। প্রতিধ্বনিত হয়ে থাকা সেই মন্ত্রোচ্চারণের শব্দটা ম্রিয়মান হতে হতে থেমে গেল হঠাৎ। আবার এক দুর্ভেদ্য নীরবতা গ্রাস করল সবকিছু। সেই নিস্তব্ধতাকে সঙ্গত দিচ্ছে কিছু ঝিঁঝি পোকা। তার মাঝেও দরজাটা খুলল রিজু। রুনুর রুমের দরজায় টোকা দিয়ে কাঁপা কাঁপা গলায় ডাক দিল সে। রুনু, এই রুনু। অতল গভীর থেকে ভেসে আসা শব্দের মতো রুনু বলে উঠল, বল রিজু, কি হয়েছে? ঘুমোসনি? বলে দরজাটা খুলল সে। কি হয়েছে ভাই? ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে রিজু আপাতমস্তক যাচাই করল বন্ধুকে। এই তো তার সামনের সশরীরে সহজাত ভঙ্গিতে দাঁড়িয়ে তার বাল্য বন্ধু। তার গলার আওয়াজও এখন অত্যন্ত স্বাভাবিক। এটা বিশ্বাসই করা যায় না এই মানুষটার গলা একটু আগে এরকম বিভৎস শোনাচ্ছিল। কিন্তু একটা বিষয় খটকা লাগলো তার। তা হলো রুনুর পোশাক। একটু হলুদ পাঞ্জাবি পরে আছে সে। রাতে হলুদ পোশাকে কেউ কি ঘুমোয়? তুই তুই একটু আগে মন্ত্রপাঠ করছিলি? ভয়াত্ম স্বরে জিজ্ঞাসা করল রিজু। কেন
কি হয়েছে? ও, এই ব্যাপার। তুই এই নিস্তব্ধ রাত্রিরে এই আওয়াজে ভয় পেয়েছিস, তাই না রে রিজু? উত্তর দিল রুনু। এরকম এরকম বিকৃত গলায় কে মন্ত্রপাঠ করে রে? আর মন্ত্রটাই বা বাক্য শেষ হলো না। রুনু বলল, কেন আমি পাঠ করি? বন্ধু আমার ভয় পেয়েছে। খামোখা আমায় ভয় ধরালি তো? তুই একটা উজবুক, জানিস তো? জানি তো। রুনুর কথাটা কেমন যেন একটা শোনালো রিজুর। চুপ করে গেল সে। ওসব না ভেবে এখন ঘুমোবি যা, আমাকে ভোরে উঠতে হবে। আমি ঘুমোলাম কেমন। বলে দরজাটা বন্ধ করল রুনু। কিছুক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের রুমে এসে দরজা আটকে শুয়ে পড়ল রিজু। রুনুর কথা বলার মধ্যে কোনো অসঙ্গতি আছে কি? আর ওই পোশাক, এসবই ভাবতে ভাবতে বেশ কিছুটা সময় কাটল। তারপর ঘুমিয়ে পড়ল সে। শুধু রিজু যেটা খেয়াল করল না, তার ঘুমিয়ে পড়ার ঠিক পরে কিসের একটা মৃদু গন্ধ যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সম্পূর্ণ বাড়িটার আনাচে কানাচে। বাড়ির পাশে ছাতিম ডালে বসে থাকা একটা রাত চড়া পাখি তারা খসার মতো ঝরে পড়ল মরণ আত্মনাদে। তিন দিন কেটে গেছে। কথা মতো রিজু রওনা হলো বাল্য বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। শহরের ছেলে হওয়ার দরুনি গ্রাম খুব একটা জানে না সে, তবে সে গ্রামকে খুব ভালোবাসে। কলকাতাতেও তার বেশ কয়েকটা গ্রামের বন্ধু আছে রুনুর মতোই, তবে খুব একটা যাওয়া হয় না তাদের বাড়ি। নিজ বাড়ি সর্বশ্রেষ্ঠ, সে শহর হোক বা গ্রাম। দীর্ঘ রেলযাত্রা সম্পন্ন করে অবশেষে আরেকটু পথ পায়ে হেঁটে যখন সে সেখানে পৌঁছল, সূর্য তখন হালকা ঢলে পড়েছে। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তটা যে এতটা মধুর তা শহর থেকে আজ অবধি উপলব্ধি করেনি সে। কমতে থাকা দিনের আলো যেন ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে সূর্যি মামাকে। মনটা ভারী খুশি হয়ে উঠল রিজুর। বাড়িটার সামনে পৌঁছে দরজায় টোকা দিল সে। আর 5টা গ্রাম্য বাড়ির মতোই রুনুর বাড়িটাও মাটির। শুধু একটা বিষয় এই বাড়িটাকে আলাদা করে দেয়, যেটা হলো বাড়িটা দোতলা। সেই অন্ধকার মিশ্রিত মৃদু আলোতে চারিদিকে একবার চোখটা চারিয়ে নিল রিজু। রাস্তার মানুষের আনাগোনাও কমতে শুরু করেছে। এ তো আর কলকাতা নয়, তাই স্বভাবতই সে মেনে নিয়েছে বিষয়টাকে। এসবই ভাবতে ভাবতে হঠাৎই ধীরে ধীরে সামনের দরজাটা খুলে গেল। সেই আলো আঁধারিতে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে বুকটা ধরাস করে ওঠে রিজুর। দরজাটা খুলেছে এক বছর 60-এর বৃদ্ধ নগ্ন গাত্র। তার পরনে সাদা ধুতি, গায়ের রং ঝিম কালো, চোখ দুটো কোটরে ঢুকে আছে। দিনের পরিষ্কার আলোতেও এরকম একজন মানুষকে দেখে যে কেউই ভয় পেতে বাধ্য। তারপর যেমন দেখতে তেমনই ভয়ানক গলায় সেই বৃদ্ধ বললেন, কাকে চাই? রিজু মনে মনে ভাবল, রুনু যে বলেছিল তার বাবা মারা গেছে, তাহলে। তারপর গলা খাঁকিয়ে সে বলল, মানে এটা কি রৌনক চক্রবর্তীর বাড়ি? আগে হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি কে? আমি রাজর্ষি চট্টোপাধ্যায়, ডাকনাম রিজু। ও এই নামেই চেনে আমায়। বাড়ি কলকাতায়, ওর স্কুল জীবনের বন্ধু। এরপর সে বৃদ্ধ যা করলেন তা মোটেই কাঙ্ক্ষিত নয় কোনো অতিথির কাছে। মুখে বিরক্তি নিয়ে তিনি বললেন,
তা এখানে কেন এসেছেন? যান, কলকাতায় ফিরে যান। কোথা থেকে চলে আসে জ্বালাতে যত রাজ্যের। হঠাৎ ভীষণ অস্বস্তিতে পড়ে গেল রিজু। মনে মনে সে ভাবল, বুড়োর মাথার সমস্যা টমস্যা আছে নাকি? শুধু একবার দেখা করেই আমি চলে যাব। এতদিনের বন্ধু তো, আর তাছাড়াও এখানে ওই আমায় ডেকেছে। এ কথা শোনা মাত্রই বৃদ্ধের মুখের রেখাগুলো অনেকটা স্বাভাবিক হয়ে এলো। তারপর সে বলল, ও আচ্ছা, ভেতরে আসুন। ধন্যবাদ। তা আপনি? আমি আমি ওনার ভৃত্য, হরিনারায়ণ গাঙ্গুলি। একটা খটকা লাগলো রিজুর। রুনু যে বলেছিল সে একা, আর তাছাড়াও ভৃত্য রাখার মতো অর্থনৈতিক অবস্থা কি রুনুর আছে? এসবই ভাবতে ভাবতে সে জিজ্ঞেস করল, রুনু কি বাড়িতে নেই? না, নেই। কখন আসবে? জানি না, অপেক্ষা করুন। বলে আরেকটিও অতিরিক্ত বাক্য ব্যয় না করে একটা কাঠের চেয়ারের দিকে হাত দেখিয়ে বৃদ্ধ বেরিয়ে গেলেন। উফ, কি অদ্ভুত বুড়ো রে বাবা! সেই চেয়ারে বসে বাড়ির ভেতরটায় দৃষ্টিপাত করল রিজু। পুরনো মাটির তৈরি অথচ পরিপাটি করে সাজানো বাড়িটি। বাড়ির সমস্ত আসবাবপত্রগুলো দেখতে দেখতে রিজুর চোখ গিয়ে আবদ্ধ হল দেয়ালে থাকা জিনিসটার ওপর, আর সাথে সাথে হৃৎপিণ্ডটা যেন কণ্ঠায় এসে আটকে গেল। দেওয়ালে একটা ফটো ফ্রেম ঝুলছে। ফ্রেমের একদিকে রুনু, আর তার পাশে অপরিচিত একটা যুবক। কিন্তু কিন্তু তার গলায় অনুভূমিকভাবে একটা লাল দাগ কাটা। একটা তীব্র ভয় গাটা গুলিয়ে উঠল তার। হাত পা শীতল হতে শুরু করল রিজুর। এমন সময় হঠাৎই বাইরে থেকে একটা গলার আওয়াজ ভেসে এলো। হরিদা, হরিদা, আরে দরজা খোলো। বন্ধুর গলা শোনা মাত্রই কিছুটা সাহস ফিরে এলো তার। ছুটে সে বেরিয়ে যেতে যাবে, হঠাৎই সামনে বাধা হয়ে দাঁড়ালেন সেই বৃদ্ধ ও ক্রুদ্ধ গলায় তিনি বললেন, আপনি বসুন, আমি যাচ্ছি। রিজু মাথা নিচু করে আবার গিয়ে বসল সেই চেয়ারে। কিছু সময় এভাবেই কাটল। রাত তখন তার গভীরতা দখল করেছে। তারপর বাইরে থেকে হঠাৎই কিছু পায়ের আওয়াজ এগিয়ে আসতে শোনা গেল। অবশেষে রিজুর সামনে এসে দাঁড়ালো রুনু। হরিদা অর্থাৎ সেই প্রৌঢ় বৃদ্ধ গিয়ে দাঁড়ালেন তাদের থেকে একটু দূরে, আলো আঁধারিতে। জ্বলতে থাকা ল্যাম্পের আলোয় বন্ধুর মুখখানি চোখের সামনে দেখা মাত্রই জড়িয়ে ধরল রিজু। জড়িয়ে থাকা অবস্থাতেই রুনু বলল, তুই এসেছিস ভাই, আমি খুব খুশি হয়েছি রে। আমিও। কিন্তু রিজু ভাবল রুনুকে জানাবে সেই বৃদ্ধের ব্যবহার আর ওই ফটো ফ্রেমের ব্যাপারে, কিন্তু পাশে বৃদ্ধের উপস্থিতির কারণে সে কিছুই বলল না। তাছাড়া কাজ সেরে রুনু সবেমাত্র ফিরেছে, আলাদা করে তাকে আর বেগ দিতে চাইল না সে। কি কিন্তু? কিছু না। তারপর আলিঙ্গন মুক্ত হয়ে রুনু বলল, চল, তোর রুমটা দেখিয়ে দিই। আর শোন, এটা কলকাতা না, মনে রাখিস, যখন তখন যেখানে সেখানে চলে যাস না, বুঝলি? বন্ধুর সাথে সাক্ষাতের আবেগে কথাটার গভীরতা না বুঝেই ঘাড় নাড়ালো রুনু। হরিদা, রিজুকে ওই ঘরটা দেখিয়ে দাও। তুই যা, রেস্ট নে, তোর খাবার দাবার সব রুমে পৌঁছে দেবে হরিদা, চিন্তা নেই। রিজু অবাক হয়ে গেল রুনুর কথা শুনে। এতদূর যাত্রা করে আসা শুধু এইটুকু কথার জন্য? ভারী রাগ হলো তার রুনুর প্রতি। তবে মুখে তার বিন্দু মাত্র প্রকাশ না দেখিয়ে সে বৃদ্ধকে অনুসরণ করল। নিচের তলারই একটা ছোট্ট ঈষৎ অন্ধকার ঘরে তারা হাজির হল। সম্পূর্ণ ঘরটাতে আলোর উৎস বলতে এক প্রান্তে জ্বলতে থাকা একটা ছোট্ট ল্যাম্প। সেই নিয়ন আলোয় বৃদ্ধের মুখটা চোখের সামনে ভেসে ওঠা মাত্রই এক ঝলক চমকে উঠল রিজু। তারপর সেই বৃদ্ধ বললেন, দেখুন, এটাই আপনার ঘর। ওই দরজা দিয়ে গেলে কল আছে জলের। চান করে একটু আরাম করুন, আমি আসছি খাবার নিয়ে। তবে একটা কথা মাথায় রাখবেন, কৌতূহল মানুষকে আকর্ষণ করে
আর সেই আকর্ষণ সবসময় ভালো দিকে হয় না। বলে বৃদ্ধ গুটি গুটি পায় রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলেন। কিন্তু হঠাৎ এ কথা আপনি আমাকে কেন বলছেন? কোনো উত্তর দিলেন না সেই বৃদ্ধ। স্মিত হাস্যে একইভাবে ধীর গতিতে বেরিয়ে গেলেন তিনি। বিহ্বলের মতো দাঁড়িয়ে থাকল রিজু। তার ঘণ্টাখানেক পর সেই বৃদ্ধ আবার এলেন রিজুকে খাওয়ার পৌঁছে দেওয়ার জন্য। সুযোগ বুঝে রিজু আবার জিজ্ঞেস করল, কারণটা আপনি বললেন না? সব কেনর তো কোনো উত্তর হয় না, আর সব প্রশ্নের উত্তর জানতেও নেই, আর জানতেও যাবেন না, ভুগে যাবেন। খুক খুক করে হেসে ওঠেন বৃদ্ধ। আচ্ছা, আপনি কি সবসময় এইরকমই কথা বলেন দাদায়? বুড়ো প্রলাপ বকছে মনে হচ্ছে, তাই না? না, মোটেই না। আপনি আমাকে ভুল ভাবছেন হরিদা, আমি ওরকম কিছু ভাবিনি। ভালো ভালো, আমি এলাম। এখানে না থেকে বাড়ি ফিরে যান কাল সকালে। এ জায়গা ভালো না। রিজুরও আরো কিছু বলবার ইচ্ছে থাকলেও তা জিজ্ঞেস করবার সুযোগ পেল না সে। তার আগেই এই শেষ কথা বলে বৃদ্ধ বেরিয়ে গেলেন। রাত পারল। রুনুর বাড়িতে আসা থেকে কোনো কিছুই ভালো ঠেকছে না রিজুর। বৃদ্ধের সঙ্গতিহীন কথাবার্তা, রুনুর অস্বাভাবিক ব্যবহার, এতদূর অব্দি তাও ঠিক ছিল, কিন্তু তার কথার মাধ্যমে কি সচেতন বার্তা দিতে চান এই প্রৌঢ়? এসব ভাবনায় নিস্তব্ধ রাতটায় ঘুরঘুর করতে থাকল রিজুর মাথায়। চারদিকের পরিবেশটা একদম শান্ত ও নিস্তব্ধ। কয়েকটা ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। পুরো রাতটা যেন হাঁ করে দেখছে রিজুর প্রত্যেক ক্রিয়াকলাপ। অকারণেই কিছুটা ভয় পেতে লাগলো সে। হঠাৎই একটা শব্দে তার ভয়টা আরো এক চমকায় দ্বিগুণ হয়ে গেল। এত রাত্রে কে পুজো করছে? সবাই বলে পুজোর সময় অপশক্তিরা পুজো ক্ষেত্র থেকে দূরে থাকে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা আলাদা। পবিত্র ঘণ্টার ধ্বনির আওয়াজ যত বেশি করে কানে লাগতে শুরু করেছে রিজুর, ততই সে ভয় পাচ্ছে, তীব্র ভয়। হঠাৎই আবার ভেসে এলো সেই খোনা গলায় মন্ত্রোচ্চারণ। সেই শব্দের অস্বাভাবিকতায় হৃৎপিণ্ডটা যেন ধক করে উঠল তার। গভীর নিস্তব্ধ রাত্রে এইসব বেমানান শব্দগুলোতে সৃষ্ট আতঙ্কে সে দিশেহারা হয়ে উঠল। এ আওয়াজ আসে নিতে পারছে না। দুটো হাত কানে চাপা দিয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো সে। এভাবেই বেশ কিছুক্ষণ কাটল। তারপর সব আস্তে আস্তে শান্ত হলো। ততক্ষণে রিজুও তার স্বাভাবিক সাহসটা ফিরে পেয়েছে কিছুটা। সাহসটা ফিরে আসা মাত্রই কৌতূহলটা সৃষ্টি হলো তার মনে। আওয়াজটা আসছিল দোতলা থেকে, একবার গেলে হয় না? এভাবে খাটিয়া থেকে নিচে নামা মাত্রই তার মনে পড়ে গেল কথাটা। একটা কথা মাথায় রাখবেন, কৌতূহল মানুষকে আকর্ষণ করে, আর সেই আকর্ষণ সবসময় ভালো দিকে হয় না। আবার শুয়ে পড়ল সে। আজই সে এখানে এসেছে। মিছিমিছি এত কিছুতে জড়িয়ে লাভ নেই এখন থেকে। যা হবে কাল দেখা যাবে, এই ভেবে নিজেকে একদম শান্ত করে ঘুমিয়ে পড়ল সে। ঘটনাটা ঘটল সকালে। বাবু বাবু বাবু, উঠুন উঠুন বাবু, সর্বনাশ হয়ে গেছে বাবু, উঠুন। আকস্মিক এই চরম আকুতি ভরা গলায় ধরপড়িয়ে উঠল রিজু। কি হয়েছে হরিদা? আমার ভাইয়ের ছেলেটা ভুল করে বিষ খেয়েছে বাবু। আপনারা তো শহুরে মানুষ, একটু দেখুন না দয়া করে। মা জগৎ জননী আপনার মঙ্গল করবে বাবু। ও আমার একান্ত নিজের বাবু। ওকে আপনি বাঁচান। বলে ডুকরে কেঁদে ওঠেন গ্রাম্য ভদ্রলোক। সে কি, রুনু কোথায়? দাদাবাবু তো বাড়ি নেই। আপনি কিছু একটা করুন বাবু। এই জগতে
আমার ও ছাড়া ভালোবাসার মতো আর কেউ নেই। আপনি আপনি কিছু কিছু একটা করুন বাবু, কিছু একটা করুন। শান্ত হও, তুমি আমাকে নিয়ে চলো সেখানে, জলদি। এই বলে দুজন বেরিয়ে গেল। নিজের নিগুড় বিশ্ববিদ্যা সংক্রান্ত জ্ঞান দিয়ে রিজু উপলব্ধি করে ছেলেটি সত্যি মারণ বিষক্রিয়ার শিকার। তার মুখ থেকে হালকা ফেনা বের হতে শুরু করেছে ইতিমধ্যেই। অবশেষে প্রায় সারাদিন সেবা শুশ্রূষার পর নিজের গুণীবিদ্যাকে কাজে লাগিয়ে রিজু তার রোগমুক্তি ঘটায়। সেই দেখে প্রায় তার পা এসে আছড়ে পড়েন প্রৌঢ়বৃদ্ধ। আপনি আপনি মানুষ নন, আপনি দেবতা বাবু, আপনি দেবতা, সাক্ষাৎ দেবতা। আপনি আমার জন্য যা করলেন তার ঋণ আমি কিভাবে শোধ করব বাবু, কিভাবে শোধ করব? বৃদ্ধের কাঁধে হাত দিয়ে আবার তাকে সোজা করল রিজু। আচ্ছা হয়েছে হরিদা, আপনি আমার চেয়ে বয়সে বড়, এসব কি করছেন বলুন তো? আর তাছাড়াও মানুষ হয়ে মানুষেরই তো পাশে দাঁড়াতে হয়, তাই না? সে কথা শুনে বৃদ্ধ বিড়বিড় করে বললেন, অজানা একটা ছেলের জন্য যিনি স্বার্থহীনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, মা মহামায়া সেই মহানের সুমতি দিক, সুমতি দিক, সুমতি দিক। হরিদার গলার আওয়াজটা কেমন একটা যেন শোনালো। তা গায়না মেখে স্মিতহাস্যে রিজু বলল, আচ্ছা তোমার দাদা বাবুটি কোথায় বলো তো? এত কিছু হয়ে গেল, বাবুর তো টিকিটিরও পাত্তা পেলাম না। ঠিক এই জায়গাটায় রিজু যা দেখল তা সে হয়তো ব্যাখ্যা দিতে পারবে না, কিন্তু তা সে এড়িয়ে যেতেও পারবে না। রিজু দেখল এ কথা শুনে মুহূর্তের খণ্ডাংশে চোখ ও মুখ সাদা হয়ে গেল বৃদ্ধের। রিজু খুব ভালো করে জানে এই উপসর্গ ক্রোধের, কিন্তু কিন্তু পরমুহূর্তেই অপরিমিত সংযমে সেই ক্রোধ বশীভূত করলেন বৃদ্ধ ও অত্যন্ত সাবলীল স্বরে বললেন, দাদাবাবু কোথায় ঠিক জানি না বাবু, এখন চলুন, আপনি বাড়ি চলুন। রিজু অবাক হয়ে গেল বৃদ্ধের নিজের ওপর দখল দেখে। সাথে কিছুটা সন্দেহ দানা বাঁধল তার অন্তরে। এসব কিছু ভেতরে নিয়েই বাড়ি ফিরল তারা। গত রাত্রির মতো রুনু একই সময় বাড়ি ফিরে রিজুর কাছে এলো। কিরে, সারাদিন কেমন কাটলো? এই তোর তো শালা দেখা পাতাই নেই সারাদিন। আরে একটু কাজ ছিল। তোর তো সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। কি এত কাজ করছিস ভগবানই জানে। হ্যাঁ রে, মাই সব জানেন। রুনুর গলার আওয়াজটা মোটেই স্বাভাবিক লাগলো না রিজুর। সে কি কিছু লুকাচ্ছে তার কাছে? বুঝল না রিজু। ঘোর কাটল রুনুর স্বাভাবিক গলার আওয়াজে। কিরে বল। আর কেমন কাটলো? সারাদিন তো হরিদার ভাইয়ের ছেলেকে নিয়ে কেটে গেল। বলে রিজু সব ঘটনা বলল রুনুকে। সব শোনার পর বিশেষ কোনো প্রতিবত্র ক্রিয়া না দেখিয়েই শুধু বেশ বেশ বলে সে বিদায় নিল। পুরো ব্যাপারটা মোটেই হজম হলো না রিজুর। আশা থেকে রুনুর মধ্যে কেমন একটা অস্বাভাবিকতা ক্রমাগত লক্ষ্য করে চলেছে সে। কিন্তু কেন? ব্যাপারটা কি? রাত গভীর হল। তখনও অবধি হরিদা তার রাতের খাবার দিয়ে যায়নি। নিস্তব্ধ ঘরটায় বসে এখানে আসা থেকে ঘটে যাওয়া সবকিছু একের পর এক মাথায় সাজিয়ে নিচ্ছিল সে। বাইরে দূরে কোথাও একটা শেয়াল ডেকে চলেছে। সেই আওয়াজে বাড়ির সামনেই থাকা একদল শেয়াল হঠাৎই গলা মেলালো উচ্চস্বরে। শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল রিজু। এদিকে নিঝুম রাত, তার উপর এইসব আওয়াজ। এমন সময় হঠাৎই দোতলায় ধূপ করে একটা শব্দে বাড়িটা কেঁপে উঠল। আবার সব স্তব্ধ। সামান্য বিরতির পর আবার, তারপর আবার। ছ্যাঁত করে উঠল রিজুর বুকের ভেতরটা। কেউ যেন দোতলায় মাথা ঠুকছে জোরে জোরে। ঠিক তারপরেই ভেসে হলো সেই হাড়হিম করা আর্তধ্বনি। মা, মা গো,
ওমা, মা, মাগো। তারপর আবার শুরু হলো গত রাত্রির পুনরাবৃত্তি। ঢং ঢং করে ভেসে এলো ঘণ্টার ধ্বনি, আর আবার সেই মন্ত্রোচ্চারণ। ক্রমবর্ধমান মন্ত্র ঘণ্টার ধ্বনির মাঝে আজ আরেকটা শব্দ যোগ হয়েছে, সেই শেয়ালের দল। যেন এই আওয়াজের সাথে তাল মিলিয়ে আনন্দে নেচে চলেছে সেই শেয়ালেরা। উফ, কি বিরক্তিকর এই শব্দ, কি বিরক্তিকর তাদের চিৎকার। সেই সব বুদ্ধি ভোতা করা শব্দে কানটা যেন তালা ধরে গেল রিজুর। বেশ কিছু সময় এভাবেই কাটল। ততক্ষণে সেই আওয়াজ শান্ত হয়ে আবার এক নিরবিচ্ছিন্ন নীরবতা গ্রাস করেছে পুরো পরিবেশটাকে। এই নীরবতা মৃত্যুর সাথেই তুলনীয়। তবু আজ সে থামবে না। তাকে আজ খুঁজে দেখতেই হবে রহস্যটা কি। পা টিপে টিপে সে এগিয়ে গেল সামনের দিকে। জ্বলতে থাকা ল্যাম্পের নিয়ন আলোয় বাড়িটাকে ভুতুরে বাড়ির চেয়েও কম কিছু দেখাচ্ছে না। একটা পিন পড়ারও শব্দ নেই কোথাও। সেই আলোতেও হাতড়ে হাতড়ে সিঁড়িটা খুঁজে বের করতে খুব একটা সমস্যা হলো না তার। অতি সন্তর্পণে উপরে উঠে চারদিকটা একবার তাকালো সে। ধোঁয়াশার মতো একটা মৃদু লণ্ঠনের আলো জ্বলছে সেখানে। বাতাসটাও ভারী হয়ে আছে ধূপ ধুনোর গন্ধে। সেই ধোঁয়ায় দুহাত দূর অবধিও ঠিক করে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ অপেক্ষা করল সে। চারিদিকটা অনেকটা হালকা হয়ে এলো ধীরে ধীরে। ততক্ষণে এই অন্ধকারও তার চোখে সয়ে এসছে। সে দেখল পাশাপাশি তিনটে ঘর, তার মধ্যে দুটো ঘর তালা দ্বারা বন্ধ, কিন্তু তার মাঝের ঘরের দরজাটা আধো উন্মুক্ত। শিকারী লেপার্ডের মতো শব্দহীনভাবে সেদিকে এগিয়ে গেল রিজু। ভেতরে দৃষ্টি নিক্ষেপ করল আর থমকে গেল। পদতল থেকে উঠে আসা এক অদৃশ্য সর্প যেন জাপটে জড়িয়ে ধরল তাকে। নড়াচড়ারও ক্ষমতা হারিয়ে ফেলল সে। আবারও তার কানে ভেসে এলো সেই অস্ফুট, সেই মা মা আত্মধ্বনি। মা, মাগো, ওমা, মা, মাগো। ঘরটার ভেতরে আলোর উৎস বলতে জ্বলন্ত একটা প্রদীপ। সেই আলোতে রিজু দেখল এক অদ্ভুত দর্শন মূর্তির পদতলে ষষ্ঠাঙ্গে প্রণামের ভঙ্গিমায়। ও কে? যুবকটাকে চিনতে সময় লাগা উচিত নয় রিজুর। লাগলো না। ওই যুবক রিজু চেনা, রুনু। নগ্নগাত্র রুনুর নিচে হলুদ ধুতি। তার সামনে থাকা প্রত্যেকটা বস্তু হলুদ। সামনে থাকা থালার নৈবেদ্য হলুদ। এমনকি সেই মূর্তির সামনেও কিছু হলুদের টুকরো ছড়ানো ছেটানো। সামনে থাকা হলুদগুলো এক বিশেষ মুদ্রা ছাপে অঙ্কিত। পুরো ঘরটাই যেন হলুদে হলুদময় হয়ে আছে। এই ভয় বিহ্বলতার মাঝে মূর্তিটার দিকে তাকালো সে, আর স্থানু হয়ে গেল। মণিময় মণ্ডপে আচ্ছাদিত রত্ন নির্মিত বেদির ওপর স্বর্ণময় সিংহাসনে উপবিষ্টা দেবী, পীতবর্ণা, সাথে পীত বস্ত্র পরিহিতা। সুবর্ণের মালাতে দেবীর সর্বশরীর বিভূষিত। দেবীর দুই হাত, এক হাতে মুগুর ও অন্য হাতে ধারণ করে আছেন শয়তানের জিহ্বা। এরম অদ্ভুত অলৌকিক মূর্তি সে তাঁর জীবনে আজ অব্দি দেখেনি। দেবীর অমিত লাবণ্যময় রূপ, মুখে মৃদু মন্দ এক হাসির ঝিলিক, নেশাতুর আঁকি জোড়া একটি স্নিগ্ধ রঙ্গশ্রী সম্পূর্ণ মূর্তি জুড়ে বিরাজমান। এক কথায় এরকম একটা ছোট্ট ক্রিয়েশনের মধ্যে মূর্তিকারের এরকম এক্সট্রা অর্ডিনারি হস্তশিল্প বিলক্ষণ প্রশংসনীয়। সেই মূর্তির দিকে কিছুক্ষণ হাঁ করে বশীভূতের মতো তাকিয়ে থাকল রিজু। কোন এক অদ্ভুত ক্ষমতায় যেন তার শরীর ভুলে গেছে, অঙ্গ সঞ্চালনের পদ্ধতি, বাক ও বুদ্ধিরও সেই একই অবস্থা। এদিকে তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিয়ে চলেছে এই জায়গায় থাকা ঠিক না। যত দ্রুত সম্ভব
তার এই স্থান ত্যাগ করা উচিত, কিন্তু সে পারছে না। আরো কিছু সময় কেটে গেল। সার ফিরে এলো কিছুটা তার। নিঃশব্দে সরীসৃপের মতো সে এগিয়ে যেতে লাগলো সিঁড়ির দিকে। কোনো মতে নিচে নেমে নিজের ঘরের দরজাটা খুলে আটকে গেল সে। তার চেতনা চৈতন্য নিমেষে আচ্ছন্ন করল একটা তলা পাকানো ভয়। আলো আধারিতে সে দেখল তার সামনে দাঁড়িয়ে এক অবয়ব। অবয়বের পরনে সাদা কিছু একটা দেখেই বুকটা ছ্যাঁত করে ওঠে তার। স্থির চোখে সেই অবয়ব তাকেই দেখে চলেছে। ঘটনার ঘনঘটার আকস্মিকতায় রিজু আজ পরিশ্রান্ত। হৃৎপিণ্ডে কেউ যেন হাতুড়ি পিটছে ক্রমাগত। এমন সময় হঠাৎই একটা অস্থি জমানো শীতল কণ্ঠস্বর ভেসে আসে তার উদ্দেশ্যে। আপনি দোতলায় গিয়েছিলেন বাবু? রিজু বেশ খানিকটা নিশ্চিন্ত হল সেই গলার আওয়াজে। ভয় পাবেন না বাবু, আমি হরি। রিজু এগিয়ে গেল বৃদ্ধের দিকে। আপনার মুখ চোখের একই অবস্থা বাবু। বসুন বসুন, এখানে বসুন, আমি জল দিচ্ছি, বসুন। জল খেয়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তার শরীর কিছুটা শ্রান্ত হয়ে এলো। একবার প্রাণ ভরে শ্বাস নিল সে। এটা কি পাগলখানা হরিদা? এখানে তুমি থাকো কি করে? ওই মূর্তি আর রনু? আর কোনোদিনও উপরে যাবেন না বাবু। সে না হয় নাই গেলাম, এখন আমাকে খুলে বলবে ব্যাপারটা কি? কি লুকাতে চাইছো তোমরা? কি ঘটেছিল আজ থেকে কয়েকশো বছর আগে? আর তাছাড়াও কি কারণে এই অজানা মূর্তির জন্য সাধারণ পৌরোহিত্য বাদ দিয়ে প্রতি রাতে রিজু হঠাৎ বামা খ্যাপা হয়ে ওঠে? বৃদ্ধের মুখ কুঞ্চিত হয়ে এলো এবার। সত্যি শুনবেন বাবু? সসম্মতির ভঙ্গিতে ঘাড় নাড়ল রিজু। বৃদ্ধ গলা খাকিয়ে বলতে শুরু করলেন, আমি আপনাকে এখন যা বলবো এর কোনো প্রমাণ নেই বটে, তবে বছরের পর বছর ধরে আমাদের বংশে প্রচলিত হয়ে আসছে এ কথা। এর শুরু আজ থেকে প্রায় 400 বছর আগে। তখন এই অঞ্চলে জমিদারি প্রথা চলছে। আমাদের গ্রাম যদুতলি আর পাশের গ্রাম মায়াতুলি মিলিয়ে ছিল একটা ছোট্ট জমিদারি। আর তার জমিদার ছিলেন ত্রিলোকেশ্বর ভট্টাচার্য। অমন দাপুটে অথচ মহান জমিদার খুব কমই দেখা যায়। তিনি ছিলেন বিপত্নিক। সুতরাং ত্রিলোকেশ্বরের মৃত্যুর পর তার সমস্ত জমিদারির উত্তরাধিকার আইনত পাবেন তার একমাত্র ছোট ভাই তারকেশ্বর ভট্টাচার্য। কিন্তু তারকেশ্বরের দাদার জমিদারির ওপর কোনো লোভ ছিল না। তার মন ও মানসিকতা ছিল লোভ, লালসা, হিংসা, এসব সহজাত অনুভূতির ঊর্ধ্বে। তার ধ্যান জ্ঞান সবটুকু জুড়ে তখন শুধু একটাই বিষয়, তন্ত্র সাধনা। ত্রিলোকেশ্বরের বয়স যখন 2-20 পেরিয়েছে, তখন তার ভাই বছর 25 যুবক। নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করার তাগিদে ত্রিলোকেশ্বর তার ছোট ভাইকে অনেক অনুনয় বিনয় করে জমিদারির অর্ধেক দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করলেন। স্বভাবতই তারকেশ্বর তা অস্বীকার করেন। এই বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে সামান্য কথা কাটাকাটিও হয় ওই দিন। সেদিন ছিল অমাবস্যা। সেই অমাবস্যার গভীর রাতে কাউকে না জানিয়ে তারকেশ্বর অতি গোপনে গৃহত্যাগ করেন। তারপর কি হলো তার? কোথায় গেল সে? উৎকণ্ঠায় ভরা কয়েকটা সেকেন্ড কাটল। বৃদ্ধ আবার শুরু করলেন, অনেক খোঁজাখুঁজির পর তাকে মাস 3 পর খুঁজে পাওয়া যায়। তখন তিনি যাযাবর, রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ান। আর কোনো গতিক না পেয়ে জগৎ জননী মা মহামায়ার সম্মুখে ত্রিলোকেশ্বর ভাইয়ের মুখ থেকে রক্ত প্রতিজ্ঞা করিয়ে নেন যে ভাই তারকেশ্বরকে তিনি তন্ত্র সাধনা তখনই করতে দেবেন যদি তিনি কথা দেন যে সাধনা সম্পন্ন হলে পুনরায় আপন ভিটেতে ফিরে নিজের জমিদারির দায়িত্ব নেবেন।
তারকেশ্বর পিতৃতুল্য দাদার এই আবেদনে রাজি হন। তার পরবর্তী 15 বছর তার আর কোনো পাত্তা পাওয়া যায় না। ত্রিলোকেশ্বর তখন 55 বছরের প্রৌঢ়। জমিদারির ভবিষ্যৎ অধিকারী নিয়েও তার মন যথেষ্ট চিন্তিত। এদিকে উত্তর ভারতে তখন নানান তন্ত্র সাধনার চল শুরু হয়েছে। সেরকমই নিম্নগোত্রীয় গোটা 15 তান্ত্রিকেরা তখন এসে বাসা বাঁধে পাশের গ্রাম মায়াতলিতে। তাদের নিম্নতন্ত্র সাধনার জন্য তারা বেশ কিছু বন্যপ্রাণীকে হত্যা করে। এই খবর পরে ত্রিলোকেশ্বরের কাছে এসে পৌঁছয়। ফলতেই এক মহাবিপত্তির সৃষ্টি হয়। ক্রুদ্ধতার বশে এসে ত্রিলোকেশ্বর সেই তান্ত্রিকদের আদেশ দেন এই অঞ্চল দ্রুত পরিত্যাগ করার জন্য। ত্রিলোকেশ্বরের এই আদেশে তারা ক্রোধাবিষ্ট হয়ে এক অমাবস্যা তিথিতে, সম্ভবত সূর্যগ্রহণ ছিল সেদিন, কোনো আদিম অতিপ্রাকৃত তন্ত্র সাধনাকে কাজে লাগিয়ে তারা ত্রিলোকেশ্বরের মতি ভ্রষ্ট করে। এমনকি ছলে বলে তার জমিদারিও নিজেদের হাতে হস্তান্তরিত করতে চায়। জমিদার বাবুর এতদিনে তিলে তিলে গড়ে তোলা সম্মান ও শ্রদ্ধার খাতিরেই গ্রামবাসীরাও সেই তান্ত্রিকদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় ও বিদ্রোহ ঘোষণা করে। তারপরেই শুরু সর্বনাশের। আবার কোনো অজানা বামাচারী তন্ত্রবিদ্যাকে অস্ত্র করে সেই তান্ত্রিকেরা কোন এক মারণ কাল ব্যাধি ছড়িয়ে দেয় সমগ্র অঞ্চলে। গ্রামে হঠাৎই মহামারীর সৃষ্টি হয়। শত শত গ্রামবাসীর জীবন যখন চরম সংশয়ের মুখে, ঠিক তখনই বলে একটা দীর্ঘশ্বাস নিল বৃদ্ধ। তারপর ঠিক এই মহামারীর প্রেক্ষাপটে দীর্ঘ 15 বছর পর নিজের সাধনা সম্পন্ন করে স্বগৃহে ফিরে আসেন তারকেশ্বর। কিন্তু যে তারকেশ্বর ফেরত এলেন তিনি আর জোয়ান নন। তিনি সর্বদা রক্তাম্বর পরিহিত তারকেশ্বর। তার মাথায় জটার জঞ্জাল, রুগ্ন গাত্র, সর্বদা বিড়বিড় করে কি সব মন্ত্র উচ্চারণ করতে থাকেন ক্রমাগত। তিনি তখন বছর 40-এর বজ্রযান তন্ত্রসিদ্ধ তান্ত্রিক। অতি থেকে অতি নিগূঢ় বামাচারী তন্ত্রবিদ্যাও তার নখ দর্পণে তখন। সেই সময় গ্রামের মানুষ ও পিতৃসম দাদার এই অবস্থা দেখে সমস্যার সমাধান স্বরূপ কোনো এক দক্ষিণ ভারতীয় মূর্তিকারের কাছ থেকে তারকেশ্বর তখন ওই মূর্তিটি বানান। আপনি ভালো করে দেখলে বুঝবেন এই মূর্তি মোটেই কোনো স্বাভাবিক মূর্তি নয়। এটি এক অদ্ভুত ক্ষমতা সম্পন্না তান্ত্রিক দেবী মূর্তি। দিনটা ছিল শুক্লপক্ষের অষ্টমী তিথি। গোপন তন্ত্রাচারে তারকেশ্বর এই মূর্তির নিজ হস্তে প্রাণ প্রতিষ্ঠা করেন। কিছু একটা মনে পড়ে যায় রিজুর, কিন্তু বৃদ্ধ থামেন না। আগম শাস্ত্র অনুসরণে মারণ, উচাটন, স্তম্ভন ও বশীকরণ সহ যতগুলি তান্ত্রিক অভিচার তিনি শিখেছিলেন তা দিয়ে একটু একটু করে দেবীর সংহার ক্রিয়া গঠন করেন। তন্ত্রের অভিজ্ঞতা সময় লাগে না, কোনো এক অদ্ভুত ক্ষমতা বলে বিপরীত তন্ত্রের ক্রিয়ায় সব নিম্ন গোত্রীয় তান্ত্রিকেরা নিজেদের জীবন স্বইচ্ছায় অগ্নিগর্ভে বলি দিয়ে দেয়। এর কিছুদিনের মধ্যেই ত্রিলোকেশ্বর সহ গ্রামবাসীরাও আরোগ্য লাভ করে। বলে একটু থামলেন বৃদ্ধ। তারপর পুনরায় প্রায় ফিসফিসিয়ে শুরু করলেন বৃদ্ধ। পরে জানা যায় বাড়ি থেকে পালিয়ে তারকেশ্বর সর্বপ্রথম হাজির হন নলখেদার মন্দিরে। কোন এক সিদ্ধ তান্ত্রিকের সহযোগিতায় দীর্ঘ 5 বছর সেখানে বামাচারী ও বজ্রযান তন্ত্রে দীক্ষা নেন। তারপর তিনি যান মধ্যপ্রদেশের দাতিয়ায়, যা দেবীর অন্যতম পীঠস্থান। সেখানেও কোনো এক তান্ত্রিক গুরুর কাছে আগম তন্ত্র মতে দীর্ঘ 10 বছর তন্ত্র শিক্ষা গ্রহণ করেন ও দৈবিক তন্ত্রের সবকটি ধাপ অতিক্রম করে নিজেকে তন্ত্র সিদ্ধ করে তোলেন। একবার ঢোক গিলল রিজু, তারপর বলল, মানে কে এই দেবী? রিজুর চোখের ওপর একবার গভীর দৃষ্টি নিক্ষেপ করলেন কৃষ্ণ বর্ণা বৃদ্ধ। এই আলো আধারিতেও বৃদ্ধের মুখে ভীতির ছাপটা
চোখ এড়ালো না রিজুর। ইনি দশম মহাবিদ্যার অধীনস্থ এক তান্ত্রিক দেবী। ইনি হলেন দশম মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা, শত্রুনাশিনী দেবী পীতাম্বরী। ইনি এ জগতে অসাধ্য সাধনের অধিকারিণী। তান্ত্রিক অভিচার প্রাপ্তি সহ মহাজাগতিক শক্তি লাভের জন্য তান্ত্রিকেরা এর সাধনা করেন। দেবী সন্তুষ্ট হলে সাধককে শত্রুনাশের বর দেন, সর্বত্র বিজয় লাভের পথ ত্বরান্বিত করেন, ভক্তের ভ্রম ও বিভ্রান্তি নাশ করে জীবনে এগিয়ে চলার পথ সুগম করেন। হিন্দুরা মনে করেন যে দেবী পীতাম্বরী যে কোনো গুণকে বিপরীত গুণে পরিচালনা করতে পারেন। বাক্যকে নিস্তব্ধতায়, জ্ঞানকে অজ্ঞানে, শক্তিকে শক্তিহীনতায়, পরাজয়কে জয়ে। তবে 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 দেবীর পূজাবিধি অত্যন্ত কঠোর। সিদ্ধ তন্ত্রজ্ঞ ছাড়া দেবী পীতাম্বরীর পূজার্চনা প্রায় অসম্ভব। তবে যাই দেবীকে সবার চেয়ে আলাদা করে তা হলো তার পূজা গ্রহণের পদ্ধতি। সুসজ্জিত সাধারণ প্রসাদ দেবী স্বীকার করেন না যতক্ষণ না তার নৈবেদ্যতে হলুদ রং মেশানো হচ্ছে। দেবীর সবচেয়ে পছন্দের রং হলুদ। হলুদ ফল, হলুদ আহার ছাড়া দেবী নৈবেদ্য গ্রহণ করেন না। এমনকি যজমান ও পূজারীরও পোশাক হলুদ হওয়া অত্যাবশ্যক। এর মধ্যে একটি বিধিরও যদি নড়চড় হয় তবেই ধ্বংসের শুরু। সামান্যতম পূজা পদ্ধতির ত্রুটি বিচ্যুতিতেও দেবী ভয়ঙ্করভাবে কুপিতা হন এবং সেই ক্রোধ অলঙ্ঘনীয় হয়ে নেমে আসে যজমান, পূজারী সহ অন্যান্য সাধকের ওপর। সেই কোপ এতই ভয়ঙ্কর যে পূজারীর সব অংশ এতে শাপিত হয়। আমি আগেই বলেছি, ইনি বিপরীত তন্ত্রাচারের দেবী। দেবীর মারণ ক্ষোভে অবাগাদের বোধ বুদ্ধি নাশ হয়, চরম জীবনী শক্তি ক্ষয় হয়, মানসিক বিকার ঘটে, ধরনীর সব মায়া মুক্ত হতে থাকে। অবশেষে হতভাগ্যরা নিজেদের জীবন দেবীর কাছে স্বইচ্ছায় উৎসর্গ করে। সব শুনে রিজু সিটিয়ে গেল কিছুটা। এসব কি বলছে হরিদা? ভয়াত্ম কণ্ঠে জিজ্ঞাসা করল সে। মানে তারপর তারকেশ্বরের কি হলো? সমস্ত গ্রামকে রোগমুক্ত করার জন্য তারকেশ্বর রাতারাতি সবার মধ্যমণি হয়ে ওঠেন। পরে দাদার কথা মতো মহাসমারোহে তার জমিদারের পদ গ্রহণের অনুষ্ঠানাদি সম্পন্ন হয়। জমিদারি পাওয়ার পর সর্বপ্রথম তিনি একটি মন্দির স্থাপন করেন ও 2 গ্রাম মিলিয়ে তন্ত্রে ইচ্ছুক প্রায় 100 জন যুবককে জাতি বর্ণ নির্বিশেষে তিনি নিজের হাতে তন্ত্র শিক্ষা প্রদান করেন। তন্ত্রের কি কোনো জাত হয় রাজর্ষিবাবু? চমকে ওঠে রিজু, গলা খাঁকড়ায় সে। তারপর বলে, আগে না। ম্লান হেসে ওঠেন প্রৌঢ়। পরবর্তীতে সেই শততান্ত্রিকের মধ্যে 2 জনকে নির্বাচন করেন তারকেশ্বর। পরের অমাবস্যা তিথিতে অষ্টম মহাবিদ্যাকে সাক্ষী রেখে কোনো গোপন তন্ত্রাভিচারে তিনি তাদের দিয়ে রক্ত প্রতিজ্ঞা করিয়ে নেন যে তার মৃত্যুর পর বংশানুক্রমে তাদের একজন দেবী শত্রু বুদ্ধি নাশিনীর যাবতীয় নিত্য পূজার দায়িত্ব গ্রহণ করবেন ও অন্যজন বিনা প্রশ্নে পূজারীর সহযোগিতা করবেন। শুধু তাই নয়, তিনিও বলেন 2 জনের মধ্যে কেউ যদি নিজের দায়িত্ব থেকে বিন্দুমাত্র বিচলিত হয় তাহলে সংকল্পকারী ও সহকারী 2 জনেরই সর্বনাশ হবে। সেই দিনের পর থেকেই ওই 2 পরিবার বংশানুক্রমে তান্ত্রিক ও দেবী পীতাম্বরীর পরম উপাসক। শুধু তারকেশ্বরের আদেশে একজন হন পূজারী ও অন্যজন পূজারী মহাশয়ের সহকারী। তবে দেবীর লীলা বোঝা বড় দায়। কপালের লিখন কেউ কি? কথা শেষ হলো না হরিদার। বৃদ্ধ হঠাৎই চুপ হয়ে গেলেন। তারপরই বাইরে থেকে একটা মৃদু পায়ের আওয়াজ ভেসে আসে। কিছুক্ষণ পর দোরগোড়ায় রিজু শালগাছের মতো এসে দাঁড়ালো রুনু। বৃদ্ধ যেন বেশ কিছুক্ষণ আগে থেকেই
প্রভুর আগমন অনুভব করতে পারছিলেন। রুনুর পরনে একটা আকাশী পাঞ্জাবি। রিজুর একটু আগে দোতলায় দেখা বন্ধুর সাথে সামনে দাঁড়িয়ে থাকা রুনুর যেন কোনো মিলই নেই। পাশে বসে থাকা বৃদ্ধ এক দৃষ্টিতে প্রভুর দিকে দেখে চলেছেন। রুনুরও সেই একই, যেন তীব্র চোখের চাউনিতে কোনো একটা গোপন বার্তা তারা একে অপরকে আদান প্রদান করে চলেছে। চারিপাশটা একদম নিস্তব্ধ। তারই মাঝে হঠাৎই উঠে দাঁড়ালেন প্রৌঢ়বৃদ্ধ। তারপর মাথা নিচু করে প্রভুর পাশ দিয়ে বেরিয়ে গেলেন। রুনু দৌড় ছাড়িয়ে ভেতরে প্রবেশ করল। ও বুড়োর কথা শুনিস না, বৃদ্ধের মাথা খারাপ আছে, যা তা বকতে থাকে। স্মিতহাস্যে বলে ওঠে রুনু। কোনো উত্তর দেয় না রিজু। হরিদার সব কথা শোনার পর হতচকিত সে। তবে সে জানে হরিদার অসম্পূর্ণ কথা যদি প্রলাপ না হয়ে থাকে তাহলে রুনু মোটেই কোনো সাধারণ পুরোহিত নয়। কিন্তু রুনু কি করে এসব শিখল? মগ্নচিত্তে এসবই ভাবছিল রুজু। হঠাৎই ধ্যান ভাঙল রুনুর গলার আওয়াজে। তা কি বলছিল রে বুড়ো? কিছু না। কি রে, কোনো কারণে ভয় টয় পেয়েছিস নাকি? রিজুর ষষ্ঠেন্দ্রিয় তাকে জানান দিল রুনুকে কিছু বুঝতে দেয়া উচিত তা। নিজেকে সজাগ করল সে। আরে না না, ওই কি সব বকছিল বৃদ্ধ, আর আমি নামমাত্র শুনছিলাম। মুখের ওপর তো আর শুনবো না বলে দেওয়া ঠিক হবে না। যতই হোক আমি আবার অতিথি কিনা। ম্লান হাসি হেসে উত্তর দিল রিজু। খেয়েছিস? না রে, কই আর খেলাম। খাবার দিতে এসেই তো বকতে শুরু করলেন বৃদ্ধ। খেয়ে নে, কাল আমি বাড়িতে আছি, রাতে নিয়ে যাব তোকে ওই বাড়িটায়। যাবি তো? দ্বন্দ্বে পড়ে গেল রিজু, কিন্তু প্রশ্ন এখনো থেকেই গেছে। তাও এই বিশেষ কারণেই তো বন্ধুকে উৎসাহ দেখিয়ে এখানে তার আশা, তাই না বলা চলে না। যাব। আচ্ছা, এখন খেয়ে ঘুমিয়ে পড়। বলে ঘর থেকে বেরিয়ে গেল রুনু। সারা রাত ঘুম হল না রিজুর। বৃদ্ধের বলা কথাগুলোর অতিলৌকিকতায় তার চোখের পাতা উন্মুক্ত হয়ে থাকলো ভোর অবধি। কে সত্যি বলছে, রুনু না হরিদা? এসব ভাবতে ভাবতেই চোখটা হালকা বুজে আসে তার। যখন ঘুম ভাঙল তখন সে নিজেই অবাক। এ তো প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। খাওয়া নেই, দাওয়া নেই, এতক্ষণ সে ঘুমাচ্ছে। স্বপ্ন দেখছিল কি? কই না, তার মনে আছে বলতে ঘুমের ঘোরে হাতে কিসের একটা যেন মৃদু স্পর্শ অনুভব করছিল সে। ব্যাস এটুকুই। নিজের ওপর বেশ কিছুটা রাগ হলো তার। গায়ের চাদরটা সশব্দে সরিয়ে বিছানা ত্যাগ করল সে। বাইরের কল থেকে হাত মুখ ধুয়ে যখন সে ফিরল তখন টেবিলে খাওয়ার রাখা রয়েছে। এটা আর বুঝতে বাকি থাকে না যে এটুকু সময়ের মধ্যেই হরিদা কখন এসে খাওয়াটা রেখে দিয়ে গেছে। কিন্তু কই, কোনো শব্দ পেল না তো সে। খাওয়া শেষ করে খাটিয়াতে বসে গতকালের কথাগুলো ভাবছিল রিজু। ঠিক এমনই সময় রুনু আচমকা ঘরে প্রবেশ করে। কি রে, এই ঘুম থেকে উঠলি? এই একটু আগে। তাড়াতাড়ি খেয়ে নে, আর ঘন্টা 2-3 মধ্যেই বেরোবো। কোথায়? যা, ভুলে গেলি? তুই যে বললি যাবি ওই হানা বাড়িটায়। রিজুর মনে পড়ে গেল কথাটা। ও হ্যাঁ, যাব তো। তার আগে এই নে, এটা খেয়ে নে। বলে রুনু একটা ভর্তি মাটির গেলাসের দিকে ইঙ্গিত করল। ওটা কি রে? শরবত? শরবত। ঝটপট সবটা শেষ করে একটু বিশ্রাম কর, তারপর বেরোবো। বন্ধুর এরম ব্যবহারই শুরু থেকে আশা করেছিল রিজু, কিন্তু আশা থেকে সে এরকম ব্যবহার পায়নি। সে যাই হোক, আগে হোক কিংবা পরে, বন্ধুর মতি ফিরেছে দেখে ভারী খুশি হয়ে উঠেছিল রিজুর মন। তৃপ্ত মুখে সে বলল, আচ্ছা ঠিক আছে ভাই, খাচ্ছি। রিজুর মুখে একথা শুনে ম্লান হাসি হেসে রুনু বিদায় নিল। রাতটা যেন ছপ করে নামল সেদিন। সে জানলা দিয়ে দেখল জমাট বাঁধা এক কুচ্ছ কালো মেঘ ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। কোনো দিগন্ত রেখায় বসে লাটাই গোটানোর মতো
একটু একটু করে দিনের আলো যেন গুটিয়ে নিচ্ছে কেউ, তার বদলে ছড়িয়ে দিচ্ছে ঝিম অন্ধকারের সুতোয় বোনা নিবিড় বিষণ্ণ এক চাদর। সেই আলো আধারে লুকোচুরি খেলাটা বেশ কিছুক্ষণ উপলব্ধির পর খাবারের থালাটার দিকে এগিয়ে গিয়ে খাওয়া দাওয়া শেষ করল রিজু। আর ঠিক তারপরই ঘুম এলো। পাতাল থেকে উঠে আসা লঙ্কেশ ভ্রাতার ন্যায় গভীর ঘুম আচ্ছন্ন করল রিজুর ভ্রুযুগলকে। তারপরে সব অন্ধকার, ম্লান হয়ে এলো সবকিছু। হায়, রিজু যদি জানতো কত কি ঘটে চলেছে তার চারিপাশে। যখন ঘুম ভাঙল তখন চারিদিক নিকষ, নিবিড় অন্ধকার। আলোর কোনো চিহ্ন মাত্রই নেই। আলো তো নেই, কোনো শব্দও নেই। রিজু অনুভব করেছে গ্রামগঞ্জের রাত্রির একটা নিজস্ব শব্দ আছে, কিন্তু আজ ব্যাপারটা আলাদা। সমস্ত চরাচর যেন এক নিঝুম স্তব্ধতায় কুঁকড়ে আছে। কেউ যেন বিরক্ত হবে বলে পারিপার্শ্বিক সমস্ত প্রাণ হঠাৎ যেন এক লহমায় ঘুমিয়ে পড়েছে চির ঘুমে। এমনকি এই অন্ধকার এতটাই গভীর, তার নিজের অবস্থান সম্বন্ধেও অবগত নয় সে। গাটা ছমছম করে ওঠে রিজুর। এমন অন্ধকার আবার হয় নাকি? তার মাঝেই হঠাৎ একরাশ ঠান্ডা হাওয়া যেন সশব্দে ধেয়ে এলো তার দিকে। হাড় মজ্জা জমিয়ে দিল, দাঁতে দাঁত লেগে গেল নিমেষেই। কেঁপে উঠল গোটা শরীর। কিন্তু তার যতদূর মনে পড়ে, সে তো বাড়িতেই ছিল। তাহলে এই বাতাস সরাসরি সে গায়ে লাগছে? এই ভেবে সে মুখটা চারিদিকে ঘোরায়, আর ওপরের দিকে তাকানো মাত্রই শরীর কাঠ হয়ে যায়। আকাশে হাজারো তারা মিটমিট করে জ্বলে চলেছে তাদের আপন আভা নিয়ে, কিন্তু তাদের রং লাল, ঘন লাল, যেন কোনো এক স্বচ্ছ বস্তুতে হাজারো রক্তবিন্দু জমাট বেঁধে আছে। তার মানে সে এখন ঘরে নেই, সে রয়েছে উন্মুক্ত কোনো এক জায়গায়। ধক করে একটা ভয়ের বিস্ফোরণ ঘটে যায় তার হৃদয়ে। ভয় ও শৈত প্রবাহের মিলিত শক্তিতে থরথর করে কেঁপে ওঠে তার পুরো শরীর। এই বিহ্বলতার মাঝে সে তার হাতটা কোনো কিছু খুঁজে পাওয়ার তাগিদে এগিয়ে দিতে চায়, কিন্তু কিন্তু এ কি? তার হাত দুটো বাঁধা। ঘুম ভাঙা থেকে হাতে অনুভব করা মিহি ব্যথাটা তাহলে এই কারণে। সাথে সাথে দুটো পাও নাড়ানোর চেষ্টা করে সে, কিন্তু পায়েরও তো একই অবস্থা। কোনো কিছু তার বোধগম্য হচ্ছে না। একটা আসন্ন বিপদ যে পাকে পাকে ঘনীভূত হচ্ছে তা বুঝতে সময় লাগে না রিজুর। তিক্ত বিরক্তিতে চিৎকার করে ওঠে সে। এ ভগবান, এসব কি হচ্ছে আমার সাথে? রুনু, রুনু, হরিদা, তোমরা কোথায়? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও প্লিজ। কিন্তু কোনো উত্তর আসে না। চারিপাশ কিছু একটা ঘটার জন্য যেন মুখ হয়ে আছে। হঠাৎই একটা কথাটা বিদ্যুৎ চমকের মতো নাড়া দেয় তার হৃদয়ে। তার এই সমস্যার কারণ এই মৃত্যু সম ঘুমটা। খাবার খাওয়ার পরই তো এই মারণ ঘুমটা গ্রাস করেছিল তার শরীরকে। দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগে না রিজুর। তার মানে হরিদা, যে হরিদার জন্য এত কিছু করল সে, সেই হরিদা। কিন্তু সে চায়টা কি? বিন একটা ভয় যেন ধীরে ধীরে গোটা শরীরকে জাপটে ধরছে তার। এমনই একটা সময় হঠাৎ পেছন থেকে কেউ তার কাঁধ খামচে ধরে। বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। তখনই রিজু অনুভব করে বাইরে প্রবল ঝড় উঠেছে। ক্রমেই পেছন থেকে সেই আগন্তুকের গম্ভীর গলা ভেসে আসে। ভয় পাবেন না বাবু, কিচ্ছু হবে না। এই গলা রিজুর অতি পরিচিত। অকাতরে নিবেদন জানায় সে। হরিদা, ও হরিদা, আমাকে বাঁচাও না। কেন করছো এরকম? তুমি কি চাও? তুমি আবারও সব চুপ, বরং ধীরে ধীরে আলগা হতে থাকে সেই হাতের বাঁধন। এদিকে সেই ঝড় রীতিমতো তাণ্ডব শুরু করেছে। দূরে কোথাও একটা গাছের ডাল ভেঙে পড়ার শব্দ কানে আসে রিজুর।
তারপরই ভেসে আসে সেই শেয়ালদের আর্তচিৎকার। সে কি উল্লাস, সে কি আনন্দ! ক্ষুধার্ত কোনো শিকারী বহুদিন বাদে শিকার খুঁজে পাওয়ার আনন্দে যেন আত্মহারা হয়ে উঠেছে হঠাৎই। তারই মাঝে সশব্দে একটা বাজ পড়ল। সমস্ত পরিবেশটা যেন আজ জ্যান্ত গিলে খেতে চায় তাকে। সেই সর্বনাশী, সর্বধ্বংসী শব্দের সমাহারে ঋজুর চৈতন্য বিলুপ্ত প্রায়। তারপর মিনিট 10 বিরতি। আচমকা সে অনুভব করে পরিবেশের চরিত্রটা যেন বেশ খানিক বদলে যাচ্ছে। হঠাৎই অশান্ত পরিবেশটা বেশ কিছুটা শান্ত হয়ে এসেছে। শুধু বয়ে চলা বাতাসের মৃদু ঝাপটা তার কানে এসে বাজছে, আর থেকে থেকে শোঁ শোঁ শব্দ হচ্ছে। মন ভরে একটু নিঃশ্বাস নেয় সে ও দেখে রক্তিম নিয়ন আভা যেন ধীরে ধীরে গ্রাস করছে আদি অন্তহীন মহাকাশটাকে। সেই মিহি আলোতে গহীন অন্ধকারে বেশ খানিকটা ঘুচলেও তবে এখনো কোনো কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। কয়েক সেকেন্ডের জন্য চোখটা হালকা বুজে আসে তার, এবং সেই অবস্থাতেই রিজু আবার অনুভব করে সেই শীতল স্পর্শ। তবে এবার পায়ে। স্বভাবতই শটাং চোখ দুটো খোলে সে, আর সেই রক্তাভ অস্পষ্ট আলোতে যা দেখে তাতে তার হৃদযন্ত্র কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পদতলে দাঁড়িয়ে অস্পষ্ট মানুষের অবয়ব। অন্ধকারে গাত্রবর্ণ বোঝা না গেলেও তার পরনে সাদা পোশাক বুঝতে খুব একটা সমস্যা হয় না। তার চক্ষু স্থির হয়ে আছে রিজুর উপরেই। ধীরে ধীরে তার পায়ের দিকে নুয়ে কিছু একটা করতে থাকে সেই অদ্ভুত প্রাণী। দুই পায়ে একটা মৃদু স্পর্শ অনুভব করে রিজু। কয়েক সেকেন্ডের বিরতি, তারপরই সেই অবয়ব তার দুই পা জাপটে ধরে। শিরা উপশিরা দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যায় রিজুর। ওদিকে পরিবেশ আবারও অশান্ত হয়ে উঠছে। বয়ে চলা বাতাস আবার তার গতি দখল করেছে। পরমুহূর্তেই দু পা হিড় হিড় করে টানতে থাকে সে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে রিজু। এর জন্য মোটেই প্রস্তুত ছিল না সে। সেই টানা পড়েনে তার পিঠে আঘাত লাগছে বটে, কিন্তু ঘটনার আকস্মিকতায় ও ভয়ের কারণে তা সে অনুভব করতে পারছে না। কে 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 আপনি? কে কে? তীব্র ভয় তার চেতনা লুপ্ত প্রায়। মাটিতে আঘাত পেতে পেতে এগিয়ে চলেছে শরীরটা। কোনো রকমে নিজেকে অজ্ঞান হওয়া থেকে আটকে রেখেছে সে। কিন্তু কতক্ষণ? এভাবেই বেশ কয়েক মুহূর্ত কাটল। তারপর হঠাৎই তীব্র বিদ্যুৎ চমকের সাথে সেই বিদ্যুতের আলোতে সামনের কিছুটা অংশ হঠাৎই রিজুর চোখে উদ্ভাসিত হল। ভীতিগ্রস্ত চোখে দেখল সে সামনে সামনে একটা পোড়ো পরিত্যক্ত বাড়ি, আর নাকে এলো হলুদ পোড়ার গন্ধ। আচমকাই হাতে একটা মিহি উত্তাপ অনুভব করল সে। কারণটা বুঝে ওঠার আগেই আবার টান। ধাক্কা খেতে খেতে তার ভূপতিত শরীরটা ঘরের ভেতরে টেনে নিয়ে গেল হরিদা। প্রকৃতিও যেন তার সাথে ষড়যন্ত্রের মাতোয়ারা আজ। প্রবল ঝড় বৃষ্টির সাথে এবার যোগ হয়েছে বজ্রপাত। সেই ভয় বিহ্বলতার মাঝে তার দেহটা কোনো রকমের টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে যায় বৃদ্ধ। একটা হলদেটে আভা ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ ঘরটায়। অনেকক্ষণ অন্ধকারে কাটানোর পর হঠাৎই আলোর উৎস চোখে পড়লে মানুষের দৃষ্টি কিছুক্ষণ আবছা হয়ে আসে। সেই সমপরিমাণ দৃষ্টিতে রিজু দেখল বিলিতি আদব কায়দায় বানানো ভগ্নপ্রায় একটা কক্ষ। নানান অপরিচিত দেবদেবীর চিত্র অঙ্কিত তার দেওয়ালে। কোথাও খসে পড়েছে দেয়ালের বেশ কিছু অংশ। আর সেই মূর্তিরা যেন এক দৃষ্টে তাকেই দেখে চলেছে। কি তীব্র সে চাউনি, কি তীব্র তাদের শয্যা! রিজু হৃৎপিণ্ডটা সজোরে আঘাত করে চলেছে তার পাঁজরে। রিজুর অস্থির আঁখিতারা দুটি এবার আলোর উৎসটা খুঁজে পেতে যায়। আলোটা আসছে তার শরীরের বাম দিক থেকে। সাথে সাথে ঘাটটা সেদিকে ঘোরায় সে, আর আঁতকে যায়। কক্ষটা ঠিক ওই জায়গায়
হলুদ আভ দ্যুতি সমৃদ্ধে বিরাজমান এক দেবী মূর্তি। হলদে আলোয় জলজল করছে দেবীর নেশাতুর নয়ন। এই মূর্তি রিজু চেনা, দেবী পীতাম্বরী। দেবী মূর্তির ঠিক নিচে এক গোলাকার হলুদ বৃত্ত, সেই বৃত্তের মধ্যবিন্দুকে বেষ্টন করে অঙ্কিত একটা বৃহদাকার ত্রিভুজ। আবার সেই ত্রিভুজের মধ্যবিন্দু অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে আরেকটা ছোট্ট বৃত্ত। সেই বৃত্তে পদ্মাসনে বসে আছে ওকে রুনু, তার গলায় হলুদের মালা। পাশে 3 দিকে হলুদ গুঁড়ো এক বিশেষ মুদ্রা ছাপে অঙ্কিত। সামনে আর এক বর্গাকৃতি অংশে একটা যজ্ঞস্থল। সেখান থেকেই সৃষ্ট আলোকদ্যুতি ছড়িয়ে পড়েছে সারা ঘরটায়। প্রধান বৃত্তটার 3 দিকে পেতলের 3টি থালা, আর তার উপর হলুদ কাপড়ের টুকরো চাপা দেয়া, সম্ভবত নৈবেদ্যের। তার পাশে পড়ে আছে বেশ কিছু হলুদের টুকরো। ধীরে ধীরে পদতল থেকে বেশ কিছু বেলপাতা ও গাঁদা ফুল হাতে তুলে আনে রুনু। সেকেন্ডের বিরতি, তারপরই এক হাড়হিম করা ধ্বনি ভেসে আসে তার বাকযন্ত্র দিয়ে। ওম হ্রিং সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহ্বাং কিলয়ং বুদ্ধিং বিনাশতে। ওম হ্রিং ওং স্বাহা। ওম হ্রিং সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহ্বাং কিলয় বুদ্ধিং বিনাশতে। একটা একটা করে হলুদের টুকরো সেই যজ্ঞে আহুতি দিয়ে চলেছে সে, আর সাথে চলছে সেই খোনা গলায় মন্ত্রোচ্চারণ। থেকে থেকে আগুনে কাঠ পোড়ার মতো শব্দ ভেসে আসছে। কোথা থেকে যেন উঠে এসছে উন্মুক্ত শেয়ালেরা। নাম না জানা এক পাখির ঝাঁক ডেকে চলেছে একই সাথে। তাদের মিলিত কণ্ঠধ্বনিতে কানে তালা ধরার উপক্রম রিজুর। এদিকে যত মন্ত্রোচ্চারণ তীব্র হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বাইরের পরিবেশের বিভৎসতা। ঝড়ের তীব্রতায় পাশের একটা বড় গাছের ডাল সশব্দে ভেঙে পড়ে বাড়িটার ওপর। দুর্বল বাড়িটা কেঁপে ওঠে একবার। ধীরে ধীরে সেই হলুদ পোড়া গন্ধে ভারী হয়ে আসে পুরো বাতাসটা। উফ, কি ঝাঁঝালো সেই গন্ধ! অস্বস্তিতে গাটা টলটল করে ওঠে রিজুর। নিজের ওপর নিয়ন্ত্রণ একটু একটু করে হারিয়ে ফেলছে সে। অসীম মানসিক শক্তিতে কোন রকমে নিজেকে সজ্ঞানে রেখে চারিপাশটায় আরেকবার তাকায় সে, আর তীব্র আতঙ্কে তার হৃৎপিণ্ডটা যেন কেউ টুটি টিপে ধরে। পাশ থেকে তুলে আনা হলুদ গুঁড়ো পাগলের মতো মুখে মাখছে রুনু। সাথে ক্ষণিকের ব্যবধানে কানে তালা ধরানো মা মা চিৎকার। ঝড় ঝঞ্ঝার এই অশান্ত পরিবেশে অজানা এক জায়গায় ভগ্নপ্রায় এক বাড়ির ভেতরের আদিম এই উপাসনা। এ কোনো উন্মাদ তান্ত্রিকের খপ্পরে পড়েছে রিজু। থেকে থেকে ঝিমুনি ধরছিল তার। বাইরের বজ্রবিদ্যুতেরও থামার কোনো নাম নেই। উত্তরোত্তর বেড়েই চলেছে তাদের গর্জন। সেই নেশাতুর নয়নে রিজু দেখল হাতে এক মুঠো হলুদ গুঁড়ো তুলে নিল রুনু। তারপর তা ঘষে দিল দেবীর বাম দিকে ঈষৎ অন্ধকারে থাকা একটা বস্তুর ওপর। এতক্ষণ সেই বস্তু চোখে পড়েনি রিজুর। গভীর দৃষ্টিপাত করল সে। ওটা ওটা কি? দেবীর বাঁপাশে, দেবীর বাঁপাশে পড়ে আছে একটা একটা হলুদ মাখা নরকরটি। পেটের নাড়িভুড়ি গুলিয়ে গুলিয়ে ওপরের দিকে উঠে আসতে চাইছে রিজুর। আর কত বিভৎসতা সহ্য করবে সে। কয়েক মুহূর্তের বিরতি, ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো মন্ত্রোচ্চারণের গতি। একটু শান্তি অনুভব করে রিজু, কিন্তু কিন্তু পর মুহূর্তেই আবার সেই টান। ঘরের একটা নির্দিষ্ট কোণে তার শরীরটাকে সশব্দে টেনে নিয়ে যাচ্ছে হরিদা। আচমকা পাওয়া ধাক্কাটা কোনো মতে সামলে ব্যথা ভরা স্বরে চেঁচিয়ে ওঠে সে। হরিদা, হরিদা, এসব এসব কি করছো তুমি? আমার লাগছে,
আ আ ছাড়ো, ছেড়ে দাও আমাকে। থামেন না বৃদ্ধ। ওদিকে পরিবেশ কিন্তু তখনও শান্ত হয়নি। বহাল তবিয়তে সে তার আপন ক্ষিপ্রতা বজায় রেখেছে। সে মুহূর্তেই হাতে ছ্যাঁকার মতো কিছু অনুভব করে রিজু। এদিকে টানতে টানতে তার শরীরটা ঘরের কোণটায় নিয়ে যায় হরিদা। হাতে এক মুঠো হলুদ দিয়ে তাকে সঙ্গত দিতে ধীর পায়ে এগিয়ে আসছে রুনু। কি হচ্ছে এসব? কোনো কিছু রিজু বুঝে উঠতে পারছে না। সেই বোধ বুদ্ধি ভোঁতা করা পরিস্থিতিতেও চারিদিকে একবার তাকায় রিজু ও আতঙ্কে গুটিয়ে যায়। তার শরীর থেকে মাত্র হাতখানেক দূরে স্থাপিত এক লৌহ নির্মিত যন্ত্র। যন্ত্রটার আকৃতি কিছুটা ইংরেজি ইউ এর মতো। এই যন্ত্র প্রায় সব মানুষই জানে, একটা হাঁড়িখাট। সন্ত্রাসে ও আতঙ্কে ছটফট করে ওঠে রিজু। অবশেষে এটাই কি তার ভবিতব্য? কিন্তু কেন? সে কি ক্ষতি করেছে তাদের? সামনে দাঁড়িয়ে তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকা দুই মুখোশধারীর কাছে প্রাণ ভিক্ষার শেষ চেষ্টায় ফুঁপিয়ে কেঁদে ওঠে রিজু। কেন কেন কেন? আমি কি ক্ষতি করেছি তোমাদের? না না, আমাকে আমাকে মেরো না, আমাকে আমাকে মারিস না রুনু। আমি আমি তোর বন্ধু রুনু, প্লিজ। আমি মরতে চাই না হরিদা। ও হরিদা, অনুরোধ করছি, আমাকে মেরো না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, বলো। অভিব্যক্তিহীন মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে দুইজন। এরপর কিছু মুহূর্ত সব স্তব্ধ। বাইরের ঝড়ের দাপট বেশ কিছুটা কমে এসেছে ততক্ষণে। ঠিক তারপরই যা ঘটল তা প্রায় অসম্ভব ও ততোধিকই অলৌকিক। দপ করে একটা নীল আলো জ্বলে ওঠে রিজুর হাতে। এই আলোর তীব্রতায় নিমেষে পুরো ঘরটা নীল হয়ে ওঠে। সামনের দুই উপাসকও সেই আলোক দীপ্তিতে চমকে ওঠে। ঘটনাটার প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে রিজু নিজের হাতের অংশে জামাটা একটু সরায় ও হতবাক হয়ে যায়। তার হাতে বাঁধা একটা তাবিজ। এই তাবিজ তার হাতে কোথা থেকে এলো? সূক্ষ্ম চিত্র অঙ্কিত তাবিজটার মাঝে একটা পাথর, যা থেকে ছড়াচ্ছে সেই নীলাবদূতি। শান্ত দৃষ্টিতে রিজু আবার সামনে তাকায় ও থতমত খেয়ে যায়। তীব্র অন্তর্ভেদী দৃষ্টিতে রুনু তাকিয়ে আছে ভৃত্য হরির দিকে, যেন এখনই সে গলা টিপে খুন করবে বৃদ্ধকে। ঠিক তারপরই এক তীব্র আলোড়ন। সশব্দে নড়ে উঠল সম্পূর্ণ ভূমিভাগ। পরিত্যক্ত ভগ্নপ্রায় বাড়িটা সেই কম্পনে থরথর করে কাঁপতে শুরু করল। ভূপতিত রিজু অচিরেই অনুভব করল কয়েক সেকেন্ডের মধ্যেই সেই আলোড়ন ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। ধরিত্রী মাতার বুক চিরে যেন এখনই কেউ বেরিয়ে আসতে চাইছে। পরমুহূর্তেই দেবী মূর্তির কাছ থেকে উদ্ভাসিত হল তীব্র জাজল্যমান আলোকোজ্জ্বল শুভ্রদূতি। সেই আলোতেজ সহ্য করতে পারল না কেউই। দূরে ছিটকে পড়ল রুনু ও হরিদা। সারা বাতাসে নিমেষে ভরে উঠল তীব্র শ্বাসরোধকারী হলুদের সুবাস। তারপরই ধীরে ধীরে সব অন্ধকার হয়ে এলো। চোখ খুলে আবছা দৃষ্টিতে কৃষ্ণবর্ণ মুখটা দেখেই চমকে উঠেছিল রিজু, আর বলেছিল, আমি আমি কোথায়? আগে আমার বাড়িতে বাবু। কিছুটা থতমত খেয়ে যায় রিজু। চারিদিকটা একবার তাকায় সে। জানলা দিয়ে এক ফালি সূর্য রশ্মি এসে পড়ছে ঘরের অভ্যন্তরে। সেই সূর্যালোকে চিকচিক করছে বিস্তীর্ণ প্রান্তর। কোনো কিছু সঠিকভাবে বুঝে ওঠার আগেই গতরাতের কথা মনে পড়া মাত্রই চোখ মুখ লাল হয়ে যায় রিজুর। ক্রুদ্ধ গলায় সে হুঙ্কার দিয়ে ওঠে, তুমি তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, যাও। আমি তোমাকে দু চোখে দেখতে চাই না। কি হলো? যাও। বৃদ্ধের চরম আকুতি ভরা স্বর ভেসে আসে, আমার কথাটা একটিবার শুনুন বাবু, অনুরোধ করছি আপনাকে। আপনাকে কিছু কথা বলার দরকার। আজ আপনাকে না বললে। কথা শেষ হলো না বৃদ্ধের, তার আগেই রিজু বলল,
না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। রিজুর মুখে একথা শুনে তার পা জড়িয়ে ধরেন বৃদ্ধ। এর জন্য মোটেই প্রস্তুত ছিল না রিজু। পিতৃতুল্য একজন বৃদ্ধের এই ব্যবহারে কিছুটা রাগ প্রশমিত হয় তার। তবুও তাচ্ছিল্যের সাথে সে বলে, বলো বলো, জলদি বলো, কি বলবে। ও হ্যাঁ, তার আগে হারামজাদা লম্পটটা কোথায়? তোমার গুরু, আমার বাল্য বন্ধু। ছি ছি, ঘৃণা হচ্ছে তোমাদের প্রতি আমার। খুক খুক করে বার দুই তিনে কেশে ওঠেন প্রৌঢ়। তারপর বলেন, নেই বাবু, দাদা বাবু আর নেই। বুকের ভেতরটা ছ্যাঁক করে ওঠে রিজুর। কি বলছো কি তুমি? মারা গেছে। মাথায় আকস্মিক বাজ পড়ার মতো চমকে ওঠে রিজু। মারা গেছে? কি করে? আগুনে পুড়ে, নিজের তৈরি যজ্ঞকুণ্ডের আহুতি সে নিজেই। এসব কি বলছে বৃদ্ধ? হতবাক হয়ে যায় রিজু। হরিদার বলা কোনো কথা তার মাথায় ঢুকছে না। আবারও অত্যন্ত তাচ্ছিল্যের সাথে সে বলে ওঠে, তুমি খুলে বলবে কি হরিদা? তোমার সব সময় শুধু ধাঁধায় কথা বলা, বিরক্ত লাগে তোমায় আমার মাঝে মাঝে। স্মিত হাস্যে বলে ওঠেন প্রৌঢ়। দেবীর লীলা বুঝি সাধারণ মানুষের সাধ্য কি বাবু? আমিও ঠিক বলতে পারবো না কাল কি হয়েছিল। চোখ খুলে যখন দেখি তখন চারিদিক আবার শান্ত ও নিস্তব্ধ, সাথে নাকে আসে বিতিকিচ্ছিরি এক চামড়া পোড়া গন্ধ। যজ্ঞস্থলের দিকে তাকাতেই বোধগম্য হয় ব্যাপারটা। নিভে যাওয়া আগুনের পাশে দেখি পড়ে রয়েছে একটা আধ পোড়া কঙ্কাল। হ্যাঁ, এসব কি বলছো কি? এবারে হা হা করে হেসে ওঠেন বৃদ্ধ। সেই হাসি কোনো মতে সামলে তিনি আবার শুরু করেন, এখনো বুঝতে পারছেন না? ওই যে বললাম বাবু, দেবীর লীলা বুঝি আমাদের সাধ্য কি। তবে এটুকু আমি আপনাকে বলতে পারি যে কাল দেবী স্বয়ং আবির্ভূতা হয়েছিলেন। সিঁটিয়ে যায় রিজু। কি? দেবী কাল স্বয়ং এসেছিলেন আমাদের কাছে? এসেছিলেন। তবে আমাদের মতো সাধারণ নগণ্য মানুষের স্বচক্ষে তা দেখা তো সম্ভব নয় বাবু। আপনার মনে আছে হয়তো, অজ্ঞান হওয়ার আগে একটা আলোড়নের অনুভূতি পেয়েছিলেন, আর তারপর? বাকিটা রিজু বলল। তারপর সেই তীব্র চোখ ধাঁধানো আলো। হ্যাঁ বাবু, একদম ঠিক। ওটাই ছিল দেবীর আবির্ভূত হওয়ার আগের সচেতন বার্তা। মা যেমন স্নেহ করেন তেমন শাসনও করেন বই কি। বুঝলাম, কিন্তু তোমরা আমাকে কেন বলি দিচ্ছিলে বলবে? আমি কি করেছি? গলা খাঁকরান বৃদ্ধ এবং আবার বলতে শুরু করেন, এর জন্য তো আবার সেই পুরনো স্মৃতিতে ফিরে যেতে হবে বাবু। জানতে হবে ভট্টাচার্য পরিবারের ধ্বংসের ইতিহাস। এই হ্যাঁ, তুমি তোমার কথা শেষ করনি সেদিন। আমি জানি প্রভুর অসম্পূর্ণ কাজ হয়তো তুমি সম্পন্ন করবে, তবে এতে আমার কোনো দুঃখ নেই। জানো, ভাগ্যে মা যা লিখেছেন তাই হবে। নিজের ভবিতব্য হিসাবে মেনে নেব সবকিছু, কিন্তু আমি পুরোটা জানতে চাই। বলছি বাবু, আমাকেও আজই সব বলে যেতে হবে আপনাকে। কেন আজই? কেন? কিছু না, শুনুন। আপনার হয়তো মনে আছে ইতিমধ্যেই তারকেশ্বর জমিদারের পদগ্রহণ করেছেন ও তারই আদেশে শততান্ত্রিকের মধ্যে একজন হয়েছিল পূজারী আর অন্যজন পূজারীর সহকারী। রিজু সম্মতিসূচক ঘাড় নাড়িয়ে বলে, বিলক্ষণ মনে আছে, সব কিছুই মনে আছে। তারপর বলো। হ্যাঁ, দিনটা ছিল শুক্লপক্ষের অষ্টমী তিথি। সেই শততান্ত্রিক সহ পূজারী মহাশয় ও সহকারীকে নিয়ে তারকেশ্বর সিদ্ধান্ত নেন যে সারা গ্রামের সুরক্ষার জন্যেই বিশেষ দিনে সেই মন্দিরে দেবী পীতাম্বরীকে তিনি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করবেন। আমি আগেই বলেছি, দেবীর অপর নাম শত্রু বুদ্ধি নাশিনী। তান্ত্রিকেরা প্রধানত শত্রু নাশের জন্যই দেবীর সাধনা করেন। এই ক্রিয়া যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে যে কোনো ধরনের বিপদের হাত থেকে সুরক্ষিত হবে একটা বিস্তীর্ণ জনপদ।
তাই প্রজাদের মঙ্গলার্থে এই কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন জমিদার তারকেশ্বর ভট্টাচার্য। কিন্তু তিনি একথাও খুব ভালো করে জানতেন যে কাজ খুব কঠিন, দেবীর পূজার্চনায় ত্রুটি অমার্জনীয়। ক্রমেই দিনটা এসে উপস্থিত হয়, মহাসমারোহে আয়োজন করা হয় দেবী পীতাম্বরীর পূজা অর্চনার সমস্ত উপকরণ। শুরু হয় পূজা অর্চনা, কিন্তু যা ভয় ছিল তাই হলো। পূজারী মহাশয়ের এক সামান্য ত্রুটিতে মহাবিপত্তির সৃষ্টি হয়। দেবী ভয়ঙ্করভাবে কুপিতা হন। পূজা চলাকালীন তীব্র আলোড়নের সাথে আপন শুভ্র দূতি নিয়ে আবির্ভূত হন দেবী। মণিময় মণ্ডপে উপবিষ্টা দেবী, বিরক্তিতে কুঞ্চিত তার মুখ, চুল উঠছে সাপের ফণার মতো। তার সর্বাঙ্গে ক্রোধের উপসর্গ স্পষ্ট, আর সেই ক্রোধের ফল হয়েছিল ভয়ঙ্কর। দেবীর মারণ ক্ষোভ কালান্তক হয়ে নেমে আসে দুই পরিবারের ওপর। সেই ক্রোধে পূজারী মশায়ের সবংশ চিরতরে শাপিত হন, আর যজমান তথা সংকল্পকারী অর্থাৎ জমিদার বাবুকে এক মারণ কাল ব্যাধি গ্রাস করে। কি বলছো কি? তারপর? হাজারো রাজবৈদ্যতেও কোনো লাভ হয় না। দিন তিনেকের মধ্যেই জমিদার তারকেশ্বর ভট্টাচার্য মারা যান ও বিগত কয়েক দশকের জমিদার পরিবার সব অংশে ধ্বংস হয়। কিছুক্ষণ সব চুপ। তারপরেই আচ্ছা, মানে বাকি তান্ত্রিকদের কি হলো? আর সেই সহকারী? রিজুর দিকে একবার গভীর দৃষ্টি নিক্ষেপ করেন বৃদ্ধ। বাকি সমস্ত তান্ত্রিক ভীত সন্ত্রস্ত হয়ে সপরিবারে গ্রাম ত্যাগ করেন, শুধু পারেন না সেই সহকারী। কেন? রক্ত প্রতিজ্ঞা বলে মাথা নিচু করলেন বৃদ্ধ। আচ্ছা, রুনু তাহলে কি করে শিখলো এসব? জমিদার বাবুর দায়িত্বপ্রাপ্ত সেই পূজারীর নাম ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। নামটা যেন কেমন একটা চেনা মনে হয় রিজুর, কোথায় যেন শুনেছে। হঠাৎই কথাটা মনে পড়া মাত্রই থমকে যায় রিজু। একটা হিম শীতল স্রোত বয়ে যায় তার শরীরে। এই দিনের বেলাতেও সে ভয় ঘামতে থাকে। নিশ্চিত হওয়ার জন্য কাঁপা কাঁপা গলায় সে বলে, আর সে সেই সহকারী? বাচস্পতি গাঙ্গুলি। কুঁকড়ে যায় রিজু। দুয়ে দুয়ে চার করতে তার বেশি সময় লাগে না। আর কোনো সংশয় নেই, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী নামটা সে শুনেছে ছোটবেলায়। নিজের বংশের কথা বলতে গিয়ে এই নামটা শুনেছে রুনুর মুখেই। বৃদ্ধের স্খলিত স্বর ভেসে আসে। হ্যাঁ বাবু, আমি সেই সহকারীর বংশজ, আর আপনার বাল্য বন্ধু পূজারী মহাশয়ের। কালের নিয়মে সেই সহকারী আজ ভৃত্য। বেশ কিছুটা সময় নিস্তব্ধতায় কাটল। বাদ দুই তিনেক দীর্ঘশ্বাস নেয় রিজু। তারপরে নিজেকে অনেকটা শান্ত করে বলে, সেদিন দেবীর কোপেই কি অভিশাপে শাপিত হয়েছিল রুনুর বংশ? এই ঘটনার পর পূজারীর বংশের পরবর্তী সন্তানেরা জীবনের মধ্য বয়সে এসে কোনো এক জটিল রোগে অস্বাভাবিকভাবে মারা যেতে থাকেন। ক্রমেই তারা উপলব্ধি করেন ঘটনাটা ঘটে ঠিক 2-20-তে। মুখে একরাশ কৌতূহল নিয়ে রিজু বলে, ও, কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি হওয়ার কোনো না কোনো পন্থা তো আছে। সে তো আছেই বাবু, কিন্তু তা যতধিক অলৌকিক ততধিকই অস্বাভাবিক। কি সেই পথ? বৃদ্ধের মুখে ভীতির ছাপটা চোখ এড়ায় না রিজুর। তারপর ধীর কণ্ঠে বলতে শুরু করেন তিনি, এর একমাত্র পথ দেবীকে সন্তুষ্ট করে ক্রোধ প্রশমিত করা। এর জন্য রক্তার্ঘ উপহার দিতে হবে দেবীর চরণ কমলে। একবার নয়, পরপর 3 বার। শুক্লপক্ষের অষ্টমী তিথির মহেন্দ্রক্ষণে উৎসর্গ করতে হবে নরবলি। সেই পূজা পদ্ধতিতে বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি ঘটাতে পারে জীবনহানি। এর আগেও দাদাবাবুর একজন বংশজ চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। আমি রুনুর কত নম্বর শিকার? আচমকাই প্রশ্নটা করে বসে রিজু।
গম্ভীর গলায় উত্তর দেন প্রৌঢ়। তৃতীয়। তাহলে প্রথম কে? যে কঙ্কাল করটি আপনি কাল দেখলেন, কার? দাদাবাবুর নিজের ভাই। বিরক্তিতেও ঘৃণায় গাটা গুলিয়ে ওঠে রিজুর। কি? ছি, ও কি মানুষ? বিশ্বাস করুন বাবু, আমি অনেক অনুরোধ করেছিলাম, বলেছিলাম এই মহাপাপ নিজের হাতে না করতে, কিন্তু আমি সাধারণ এক ভৃত্য, তাই আমার কথায় আপনার বন্ধু ভ্রুক্ষেপও করেনি। সেবার আমি আটকাতে পারিনি রক্ত প্রতিজ্ঞা লঙ্ঘন করতে, কিন্তু এবার। মানে এইবার তুমি কি করেছো? চুপ করে থাকেন বৃদ্ধ। কি হলো বলো? স্মিত হাস্যে বলতে শুরু করেন প্রৌঢ়। আমি আগেই বলেছি বাবু, দেবী পীতাম্বরীর সবচেয়ে পছন্দের রং হলো হলুদ, তাই নৈবেদ্য হলুদ হওয়া অত্যাবশ্যক, না হলে দেবী কুপিতা হন সবচেয়ে বেশি। এবারে ইচ্ছা করেই সেই নৈবেদ্য পাল্টে দিয়েছিলাম আমি, আর তার পরিণাম যে কি হতে পারে তা তো দেখলেন। বলে খুক খুক করে আবারও কেশে ওঠেন বৃদ্ধ, কিন্তু তার কথাতে হতভম্ব হয়ে ওঠে রিজু। সমস্ত ঘটনাগুলো ক্রমান্বয়ে একের পর এক মাথায় সাজিয়ে নিয়ে সে বলতে শুরু করে। দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি চাইছিলে কাল দেবী আবির্ভূতা হন আর রুনুকে শাস্তি দিক। আমার তাবিজটাও তার মানে তোমারই পড়ানো, তাই না? মুচকি হাসেন প্রৌঢ় ভদ্রলোক, কিন্তু ধীরে ধীরে তার হাসি বদলে যায় কাশিতে। সে কাশির যেন বিরাম নেই, তীব্র দমফাটা কাশি। এখনই যেন কাশতে কাশতে দম আটকে মারা যাবেন তিনি। আর সহ্য না করতে পেরে হাত দুটো মুখে চাপা নেন বৃদ্ধ। তারপর তার হাত দিয়ে নদী স্রোতের মতো গড়িয়ে পড়তে থাকে একটা তরল রক্ত। পূজাতে ত্রুটি অমার্জনীয়, রক্ত প্রতিজ্ঞার লঙ্ঘন মানে সর্বনাশ। কেন হরিদা, কেন তুমি আমার জন্য, কেন? বলে কাঁদতে কাঁদতে বৃদ্ধকে বুকে জড়িয়ে ধরে। অত্যন্ত কষ্টের মাঝেও বৃদ্ধের স্খলিত স্বর ভেসে আসে। আপনি হয়তো বুঝবেন না বাবু, একদিন সবাইকেই তার কাছে কৃতকর্মের কৈফিয়ত দিতে হয়। সেদিন যদি তিনি জিজ্ঞেস করেন যে অন্যের কষ্টে যার বুক কাঁদে, অজানা মানুষকে সাহায্য করতে যিনি সবার আগে এগিয়ে যান, এমন একজন মহান মানুষকে হত্যা করার সময় তুই কি করছিলি, তার আমি কি জবাব দেব বাবু? তাই বলে তুমি নিজেকে... কাঁদবেন না বাবু, কাঁদবেন না। মানুষকে ভালোবাসার চেয়ে বড় শক্তি, বড় সাধনা এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। তাছাড়াও আমি অনেকদিন বেঁচে নিয়েছি, আর কতদিনে পৃথিবীর খাদ্য বায়ু ধ্বংস করব? বেশি দিন বাঁচলে দর পড়ে যায়। বলে মরণ আত্মনাদে চিৎকার করে ওঠেন বৃদ্ধ। আমার হাতে আর বেশি সময় নেই বাবু। খাটিয়ার নিচ থেকে মূর্তিটা তুলে এনে একটু আমার সামনে রাখুন। নিচ থেকে মূর্তিটা তুলে প্রৌরের সামনে রাখে রিজু। মৃত্যু পথযাত্রী বৃদ্ধ পরম শ্রদ্ধাভরা নয়নে চেয়ে থাকেন আরাধ্যার দিকে। তার দুচোখ বেয়ে লবণাক্ত জলের ধারা গড়িয়ে পড়তে থাকে পাষাণ মূর্তির পদতলে। এবার তবে বিদায় দাও জগৎ জননী, মা গো। পর মুহূর্তেই এক অতি পরিচিত শব্দাবলী ভেসে আসে তার কণ্ঠ চিরে। আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে পুরাই যায় মা। জনমের শোধ ডাকি গো মা, তোরে কোলে তুলে নিতে আয় মা। আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় মা। গভীর শ্রদ্ধাভরে মাথা নত করে নিজের ইষ্টের উদ্দেশ্যে অন্তিম স্তুতি বর্ণনা করেন উপাসক হরিনারায়ণ গাঙ্গুলি।
তারপর বৃদ্ধের নিষ্প্রাণ দেহটা লুটিয়ে পড়ে রিজুর বাহুডোরে। এক বুক হতাশা নিয়ে বৃদ্ধের নিথর দেহটা বুকে জাপটে ধরে ডুকরে কেঁদে ওঠে রিজু। হরিদা, হরিদা, না না, তুমি কেন এমন করলে হরিদা, কেন? সব তন্ত্রশক্তি হার মানে এই একটা শব্দের কাছে, ভালোবাসা। এই ঘটনার ঘোর কাটতে বেশ কিছুদিন সময় লেগেছিল রিজুর। হরিদার চলে যাওয়ার পর রাস্তার পাশের জঙ্গলে সেই মূর্তি মাটি চাপা দিয়ে এসেছিল সে। নিজের ঘরে বসে এসবই ভাবতে ভাবতে চায়ের কাপে চুমুক দেয় রুনু। আর রোজকার অভ্যাসের মতো স্মার্টফোনটা হাতে তুলে আনে। সাথে সাথে একটা নোটিফিকেশন আসে, একটা নিউজ আর্টিকেল। লিঙ্কে ক্লিক করতেই হাতটা কেঁপে ওঠে তার। পুরো স্ক্রিন জুড়ে ভেসে ওঠে খবরটা। উত্তর ভারতের মায়াতলি গ্রামের পাশের ন্যাশনাল হাইওয়েতে গত 6 মাসে বেশ কিছু গাড়ি নিখোঁজ হওয়ার খবর এসেছে। পুলিশ হাজার চেষ্টা করেও তার কোনো কিনারা করতে পারেনি। গ্রামবাসীদের মতে গভীর রাতে তাদের মধ্যে কেউ কেউ অনুভব করে একটা কম্পন, যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে চায় কেউ, আর অনুভব করে একটা গন্ধ। তবে সব নিখোঁজ গাড়িগুলোর মধ্যে একটা বিষয় কমন, ঘটনাগুলো তাদের সাথেই ঘটে যাদের গাড়ির রং হলুদ। আপনি শুনছিলেন লেখক সৌরভ সেনগুপ্তের কলমে কালতন্ত্র। গল্প পাঠে অভিষেক গাঙ্গুলি এবং সূত্রধর আমি গোরা। রৌনকের চরিত্রে সুরঞ্জন, হরিদা এবং বৃদ্ধের চরিত্রে সুদীপ। এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে দেখা হবে আবারও কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।